নিমতলা বা কেওড়াতলা শ্মশানে যখন বডিগুলো নিয়ে যাওয়া হয়, ওই ছোটো ছোটো যে খাটগুলো কিনতে কিনতে পাওয়া যায় না, বডি নিয়ে যাওয়ার খাটগুলো, সেই খাটের যে পেরেকগুলো, সে খাটটা পুড়িয়ে দেয়, সেই যে পেরেকটা আছে, সেই পেরেকটাকে কালেক্ট করে যে কোনো চতুর্দশীর দিন অনেক ক্রিয়া আছে, সেই ক্রিয়া করে প্রথমে একটা পুতুল ক্রিয়া করতে হবে, পুতুল ক্রিয়া করে পেরেকটাকে জাগাতে হবে, তারপর সেটা আলুর মধ্যে, ঠিক আছে, মানে পুতুলের উপর আলুটাকে রাখতে হবে। এখন পুতুলের যেই জায়গায় ক্ষতি করতে চান সেই জায়গাতে ক্ষতি হবে। আর মেয়েটা তো তোমার থেকে 5 বছরের বড়, তুমি জানো ছেলেটার বয়স তখন 25 সামথিং, মেয়েটার বয়স তখন 31 বছর। তুমি কি জানো যে মেয়েটা এক বাচ্চার মা, তোমার থেকে বয়সে বেশি? না তো, মেয়ে তোমার সমবয়স্ক। ডকুমেন্টস দেখাতে বলো, বন্ধ হচ্ছে না, পটিও বন্ধ হচ্ছে না, কিছু না খেলেও ওই হচ্ছে, ঠিক আছে, আর প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, আর বমিতেও পটিতেও দুজনের প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না। 15 দিন যাওয়ার পর কী করলো সে, এখন মাথাটা ঘুরে যাচ্ছে, কেন হচ্ছে না, ঘুমিয়েছি, রাত্রে করে মনে হচ্ছে কেউ একটা কাঁপাচ্ছে, কেউ খাটটা নাড়িয়ে দিলে যেমন হয় না, ওকে না রাখ, ঠান্ডার দিন কেউ এখন ডিস্টার্ব করলে আমি উঠবো না, যথারীতি আমি চুপচাপ ঘাপটি মেরে শুয়ে আছি, আমি দেখবো কে আসে। 3-4 বার ঝাঁকি দিল, কিছুতেই কিছু হচ্ছে না, স্টপ গিয়ে দাঁড়িয়েছে। ওই কি হয়, কত অনেক সময় শাশুড়ি আর জামাইয়ের মধ্যে এই সমস্যা নিয়ে, মানে একটা ফ্যামিলিতে অফিস থেকে ফিরলে পরে, ঠিক আছে, একটু এদিক ওদিক হয়, একটু এদিক ওদিক নিয়ে একটা ঝামেলা অশান্তি, সেগুলো যদি মেয়ে যদি মার বাড়িতে রোজ পাচার করে, এটা ওটা নিয়ে বিশাল বড় একটা কালচার, ঠিক আছে। দেখেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ফ্যামিলিতে আর কেউ নাই, সবাই গ্রামে থাকে, বিবাহিত ছেলেকেও চেনা মুশকিল, বিবাহিত মেয়েকেও চেনা মুশকিল, ওই সোশ্যাল মিডিয়ার যুগে। ঠিক, না পরে কেউ শাখা, না পরে পলা, না পরে সিঁদুর, ঠিক বলেছ। আর ছেলেদের চিনবে কেমন করে? ঠিক, 2 বছর বাবা বলো আমি ব্যাচেলার, ঘরের দরজাটা রাত্রে করে কটকট মটমট মটমট একটা আওয়াজ করছে, আর যে খাটটা বানিয়েছে, মানে সেগুন কাঠ কিনে এনেছে, সেগুন কাঠের খাটে আর ঘুমোতে পারে না, মানে ধিমধাম করে কেউ তবলা বাজাচ্ছে খাটের মধ্যে। এরকম করে প্রায় যদি দেখা যায় 1 মাস 2 মাসের মতো। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে তাই জন্যই তো ক্লিক করেছেন, থাম্বনেলে দেখেছেন পরকীয়া। আজকের পরকীয়ার যে ঘটনাটা আছে একদম অদ্ভুত, মানে একটা ছেলেকে কিভাবে একটা মেয়ে মানে ঘুরিয়ে পেঁচিয়ে তার কাছ দিয়ে টাকা আদায় করা, তারপর ওর সাথে সাথে আমরা জানবো বাস্তুতে কেমন আমার প্রবলেম হতে পারে। বান মারা, আপনার সাথে বা আপনার পরিবারের লোকই আপনাকে বান মারছে। আমি অনেক পডকাস্ট করেছি, কিন্তু আজকের পডকাস্টটা না, মানে নিজেরই লোক নিজেরই সন্তানের ঘর ভেঙে দিতে চাইছেন। কেন চাইছেন এটা পুরোটাই পডকাস্টে আছে, এবং পুরোটা দেখতে হবে। এবং জিতসাসি যেভাবে আমার সাথে কন্ট্যাক্ট করছে, নাম্বারটা আপনাদের সামনে ব্লিঙ্ক করছে। আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য এখানে আসতে হবে, এবং কোনো রকম প্রমোশনাল কাজ চাইছেন বা কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্য কল করতে হবে, আর ডাইরেক্ট জিতসাসি স্যারের কাছে। কেমন আছেন? ভালো আছে। আজকে আমাদের প্রথম টপিক কি হবে সেটা দিয়ে একটু বলেন। দেখুন, আজকের এই যে 2026 চলছে, 2026-এ এসে অনেকেই একটা বিষয় নিয়ে খুব চিন্তিত, বাস্তু। কারণ আমরা অনেকেই বাড়ি বানাচ্ছি, বাড়ি কিনছি, ফ্ল্যাট কিনছি, কিন্তু বাস্তুতে নানা রকম একটা সমস্যা লেগেই থাকছে। কি হচ্ছে, আমরা কিন্তু ফ্ল্যাট কিনে ফেলছি, ফ্ল্যাট কিনছি, জমি কিনছি, হঠাৎ করে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া দেখছি বিজ্ঞাপন দিচ্ছে যে কি এটা ফ্লটিংকে বিভিন্ন বিভিন্ন বানাচ্ছে, একটা ফ্লট 50 বিঘার ফ্লটের মধ্যে বাউন্ডারি দিয়ে সেটা ফ্লট করে বিক্রি করছে, সেখানে একটা ভিলা, কমপ্লেক্স টাইপ। হ্যাঁ কমপ্লেক্স টাইপ ভিলা, ভিলা একটা ভিলা কিনবো, ওখানে থাকবো, সবই ঠিক ছিল, কোনো মতো ধার দেনা করে। দেখুন, সবার স্বপ্ন একটা বাড়ি, নিজের বাড়ি, ফ্ল্যাট তো ফ্ল্যাটই হয়, নিজের বাড়ি নিজের বাড়ি, পায়ের তলা মাটিটা নিচের, কিন্তু ফ্ল্যাটটা কিন্তু নিচের না। যে আপনি আমরা ফ্ল্যাটে বসে আছি, নিচের ফ্ল্যাটটা কিন্তু, নিচের তলাটা কিন্তু আরেকজনের, তাই না? সেম, এখন বাড়ি কিনবো, অনেক কষ্ট করে, ধরুন একটা সাধারণ মানুষ বাড়ি কিনলো, বাড়ি কেনার কয়েকদিন পরের থেকে, মানে বাড়ি কিনলো, ঢুকে পড়লো, কয়েকদিন পর থেকে বাড়িতে নানা রকমের সমস্যা, যেগুলো ইহজাগতিক সমস্যা, কী কী সমস্যা হয় সেই সমস্যা নিয়েই বলছে। দেখুন, নতুন ফ্ল্যাট কেনার পর সবই তো ঠিক ছিল, হঠাৎ করে বাড়িতে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, দিনের পর দিন অশান্তি বেড়ে যাচ্ছে, রাতে করে শুলে পরে মনে হচ্ছে ওয়েদারটা অন্যরকম হয়ে যাচ্ছে, একটা ঝমঝমে পরিবেশ। এরকম কেন হয়? তাহলে এই টপিক
তো বললাম, এটার উপরে ঘটনা একটা বলা যাবে এটার সাথে? নিশ্চয়ই। এটা কলকাতারই ব্যাপারে বলছেন? ঘটনাটা ঘটনাগুলো বা এরকম যে প্লট? ফ্ল্যাটটা তো ওরা সমস্ত প্রত্যেকটা জায়গাতেই, কারণ এখন যেসব ভিলাগুলো হচ্ছে সব তো কলকাতাতে বেশি হচ্ছে। আর যে জি। ঘটনাটা বলবো সেটা একটা পাহাড়ি অঞ্চলের ঘটনা। ওকে। দেখুন, কলকাতায় কিন্তু আসবাবপত্র সব রেডিমেড, আর পাহাড়ি অঞ্চলে কি হয়, আসবাবপত্র হচ্ছে গিয়ে জঙ্গল থেকে গাছ কিনে এনে কেটে ফেটে ফার্নিচার বানানো হয়। ঘটনাটি হচ্ছে আপনার বাঁকুড়া, সোনামুখী বলে একটা জায়গা, বাঁকুড়ার নাম শুনেছেন? না, বাঁকুড়া নাম শুনেছি। বাঁকুড়ার সোনামুখী, ঠিক আছে। সোনামুখীটা হচ্ছে বাঁকুড়ার মধ্যে ফরেস্টের মধ্যে খুব সুন্দর শহর। যদি কখনো বাঁকুড়া যান, মানে একটা ছোট্ট শহর, সেই সুন্দর, মানে চারিদিকে ফরেস্ট, মিডিলে শহর। সেই জায়গার এক ভদ্রলোকের সমস্যা হয়েছিল 2023 সালে কি 24 সালে ভদ্রলোক বাড়ি বানায়। এখন বাড়ি বানালে আমরা কি বানাই বাড়িতে? গ্রামের বাড়ি বানালে চৌকাঠ কিনতে হয়, দরজা কিনতে হয়। ভদ্রলোক যথারীতি ফরেস্ট থেকে কি হয়, গাছ কিনে এনে অকশানে, অকশান হয় না, ডিপার্টমেন্ট, রেঞ্জারের ডিপার্টমেন্টগুলো অকশান করে, সেই অকশানে ভদ্রলোক প্রায় 3-4টা গাছ কিনে এনে চেরাই করে, সমিল চেরাই করে ফার্নিচার বানিয়েছে। তার 6 মাস পর মনে হয় ভদ্রলোক ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার পর কি হলো, যেদিন থেকে ঘরে ঢুকেছে, ঘরের দরজাটা রাত্রে করে কটকট মটমট মটমট একটা আওয়াজ করছে। আর যে খাটটা বানিয়েছে, মানে সেগুন কাঠ কিনে এনেছে, সেগুন কাঠের খাটে আর ঘুমোতে পারে না, মানে ধিমধাম করে কেউ তবলা বাজাচ্ছে খাটের মধ্যে। এরকম করে প্রায় যদি দেখা যায় 1 মাস 2 মাসের মতো থাকছে। মেনলি হয় অমাবস্যা পূর্ণিমার দিন কটকট মটমট করে। কেন হয়? এখন অনেকের প্রশ্ন, কেন সমস্যাটা হচ্ছে? এরকম করে 1 মাস 2 মাস চলে যাচ্ছে, কোনো থেকে কিছু হচ্ছে না। এক ভদ্রলোক বললো, এই তোর বাড়িতে ভূতের বাসা হয়েছে, ঠিক আছে। আর ওদিকে কি হয়, কিছু হলে আর কীর্তন, কীর্তন লাগিয়ে দাও। বিশাল করে মেদিনীপুরের পাশে তো মেদিনীপুর থেকে বিভিন্ন ধরনের, মেদিনীপুর নদিয়া থেকে কীর্তনের লোক গিয়ে এবারে 3 দিন 4 দিন ব্যাপী কীর্তন। আর কীর্তন মানেই কি খিচুড়ি খাওয়া, খিচুড়ি খাওয়া। কীর্তন মানে বাঁকুড়াতে গেলে কীর্তনে খিচুড়ি খাওয়া হবেই। খিচুড়ি আর লাবড়া, মানে লাবড়া চেনেন তো? হুম হুম। না, অনেকে ছ্যাঁচা যেটাকে বলে। লাবড়া, লাবড়া অ্যাকচুয়ালি বাংলাদেশের ভাষা, বাংলাদেশের ভাষা, হ্যাঁ, যারা বাঙাল তারা সব বলে। পাঁচমেশালি তরকারি হ্যাঁ, থেকে মিশে। আর ঘন্ট বলি আমরা যেটা, হ্যাঁ, হ্যাঁ, ওটাই হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, গিয়ে ইয়ে, কারণ শুদ্ধ ভাষায় ঘন্ট। যেরকম কলকাতায় কি হয়, কলকাতায় কোনো একটা আমরা যদি গৃহবেশে পুজো বাড়িতে যাই, কি হুম। দেয়? পোলাও, ফ্রাইড রাইস, পনির, পকোড়া ফকোড়া এইসবই তো দেয়। হুম। আর ওখানে কিন্তু সিস্টেম কি, খিচুড়ি আর লাবড়া খেলে ঢালাও খিচুড়ি। আমাদের যে অনুষ্ঠান হয়েছে, ঢালাও খিচুড়ি, মানে খিচুড়ি লাবড়া হয়। গত বছর আমার এক বন্ধুর বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, সেখানে পোলাও করেছিল। কেউ খায়নি পোলাও, কেউ খায় না। তাই যথারীতি ওখানে কি হচ্ছে, ভূত আর কোথায় যাচ্ছে, সবাই মিলে পুজো পাঠ তো হচ্ছে, কি পাবলিক মানে দলকে দল কীর্তন শুনতে আসছে, খিচুড়ি লাবড়া খাওয়া হচ্ছে, কাজের কাজ কিচ্ছু না। এরকম করে আরো 15-20 দিন কেটে গেল। হঠাৎ করে লোকটার পরিচিত হচ্ছে আমাদের আকাশের। আকাশের বাড়ি তো ওইদিকে, আকাশের খুব ক্লোজ, ওর বন্ধুর সম্ভবত কোনো কাকুর বাড়ি না জেঠুর বাড়ি। ও আকাশ বাড়ি গেছে, গিয়ে শুনেছে, ভদ্রলোককে ধরে বগল দেওয়া করে আমার কাছে নিয়ে চলে এসছে। আমার এখানে আনার পর কি হলো, প্রায় 3 দিন ছিল তারাপীঠে। এসছে 3 দিন ছিল, সমস্যা আর বলে না। রোজ খাচ্ছে যাচ্ছে, ওইখানে ভূতের ভয়, এখানে তারাপীঠে এসছে, খাচ্ছে যাচ্ছে, হোটেলে ঘুমাচ্ছে, সকালবেলা করে উঠছে, আর কিচ্ছু বলে না লোক। আমি কিরে তুই কাকে নিয়ে আসছি, খালি খাচ্ছে যাচ্ছে, কিছু তো বলছে না। শুধু সমস্যা আছে, বিশাল সমস্যা, মানে খাচ্ছে যাচ্ছে আর ঘুমোচ্ছে। এবং কিরে ভাই, খাচ্ছে আর ঘুমোচ্ছে, আর তো কোনো কিছু বলে না। ডিসেম্বর মাস সম্ভবত, ঠান্ডার দিন, ঠিক আছে থাক খাক, আর একদিন পরে কলকাতা চলে যাবো, ওকে বাড়ি পাঠিয়ে দিস। ওদিন যেদিন চলে আসবো তার আগের দিন রাতে কাজ ছিল, একটা পার্টি এসেছিল সম্ভবত আপনার শিলিগুড়ি থেকে। ওরা কাজ করছিলাম, কাজ টাজ করার পর ভদ্রলোক বলছে যে দাদা আমার বাড়িতে সমস্যা হচ্ছে কি, আমি নতুন একটা বাড়ি বানিয়েছিলাম, বাড়ি বানানোর সময় কিছু কাঠ যে রেঞ্জার থেকে অকশানে বিক্রি হয় সেখান থেকে কিনে এনেছি। রেঞ্জার থেকে অকশানের কাঠ কিনে আনার পর সেগুলো দিয়ে ফার্নিচার বানিয়েছিলাম। সেই ফার্নিচার বানানোর পর সেই ঘরে আর কেউ টিকতে পারছে না। কেন এই সমস্যাগুলো হয়?
আমি বললাম কিছু কিছু পরীক্ষা আছে, কিছু কিছু জিনিস কিনে দাও, তারাপীঠে যখন আছে আপনি এই জিনিসগুলো রাতেই আমাকে কিনে এনে দিন। তারাপীঠে 12টা, 12:30, 1টা পর্যন্ত তো মার্কেট খোলাই থাকে, যে কোনো দোকান। যথারীতি সে কয়েকটা জিনিস কিনে এনে দেয়। কিনে এনে দেওয়ার পর যখন পরীক্ষা করে দেখা গেল যে ওই ভদ্রলোক যে গাছগুলো কিনে এনেছিল সেগুন গাছ, তার মধ্যে দুটো দুটো গাছের লকের মধ্যে সুইসাইড করে অপঘাতে মৃত্যু হয়েছিল। মানে ফরেস্টে এখন শালবনি বা এদিকে শালবনি ফরেস্ট আছে, বাঁকুড়া ফরেস্ট, বিশাল বড় বড় ফরেস্ট। এই ফরেস্টের মধ্যে কোন সেগুন গাছে কে সুইসাইড করে মারা গেছে কে জানে। বোঝাও যাবে না এটা তো। আরে কার নাম গোত্র দিয়ে কোন অফিসার যাবে পিণ্ড দিতে গয়ায়? আমরা কি বলি, আমাদের সাধারণ শাস্ত্র অনুযায়ী আমরা কি বলি, কেউ মারা গেলে তার গয়া গিয়ে, অপঘাতে মৃত্যু হলে গয়া গিয়ে পিণ্ডদান করতে হয়, প্রেত গয়াতে গিয়ে। এখন কে যাবে, এখন কে মারা গেছে, তার নাম কি, তার রেকর্ড কি, বাবার নাম, কিছুই ঠাকুরদার নাই। নাম, গোত্র কি, তাহলে তো আর নাম গোত্র বাবার নাম তো লাগবে যে আমি পিণ্ড দিব। পিণ্ডদান কি এমনি তো হবে না। হ্যাঁ, যথারীতি দেখা গেল যে ওই গাছে কেউ অপঘাতে মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর যথারীতি কী হয়, মৃত্যু হলে কী হয়, ফরেস্টের লোক ডিপার্টমেন্ট কিন্তু গাছ কিন্তু কেটে দেয়, কেটে এনে ফেলে দেয় মানে রেঞ্জারে। এখন এখন তো কপাল অনেকেই তোমরা ফার্নিচার কিনি, এখন এই হচ্ছে চিন্তার বিষয়, নতুন নতুন তোমরা ফার্নিচার কিনছি, কোন ফার্নিচারের মধ্যে যে কি বলা মুশকিল। এটা ঠিক তো, এটা শুদ্ধ হয় না জিনিসটা। দেখুন, এই শুদ্ধ হওয়ার ক্ষেত্রে কিছু কিছু জিনিস থাকে শুদ্ধ করা। এর আগে মনে হয় বলেছিলাম আমার বাড়ির ওখানে একটা ঘটনা, বাস্তুতে বহুদিন আগে, ওই যে খাট তুলে ফেলতো, সেম এইসব ক্ষেত্রে কি করতে হয়, বাস্তুর সময় যদি যে খাটটা হয়, খাটের মধ্যে নৌকা নৌকা মানে যেই নৌকাগুলোতে মাছ মারা হয় বা ট্রলার, ওই সময় যদি গজাল যদি একটা করে একটা কোনায় মেরে দেওয়া যায় তাহলে সেফ, তাহলে কোনো রকমের সমস্যাগুলো হয় না। ওটা কি এমনি মেরে দিলেই হবে নাকি মন্ত্রপুত করে মার? না না, নর্মাল অ্যাজ ইউজুয়াল, কিন্তু না ওটা ওটা মিস্ত্রি একদম অরিজিনাল মিস্ত্রি হতে হবে, মানে যারা আছে অ্যাকচুয়ালি কার্পেন্টার, যাদের সারনেম সূত্রধর ইউজ করে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি কার্পেন্টার। আপনি আমি হাতুড় নিয়ে বসে বসে মেরে দিলাম তাহলে কিন্তু হবে না, সমস্ত কিছু যার যেটা ধর্ম সেই অনুযায়ী মারতে হবে, অরিজিনাল কার্পেন্টারই মারতে হবে। একজন চ্যাটার্জি সে এখন 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 কার্পেন্টারের দোকান দিয়ে বসে আছে, সে হাতুড় দিয়ে মেরে দিল হবে না। সেম ও ওখানে যথারীতি ও বলছে আমি কিছু করতে পারছি না, থাকতে পারছি না, কি করব। আমি বললাম তোমার বাড়িতে যাব, গিয়ে কাজ করব। 3 দিন এই 4 দিন পর যথারীতি আমরা যাই সেখানে। সেখানে যাওয়ার পর কাজ করেছিলাম। প্রথম দিন তো আমি আগে ঘুমিয়ে দেখবো, আমি এর আগেও আগে যে জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় ঘুমিয়ে দেখেছি, এই জায়গাতেও আমি ঘুমিয়ে দেখবো, আমি খুব মজা লাগে আমার সব ঘুমোতে, ঠিক আছে। ঘুমিয়েছি, রাত্রে করে মনে হচ্ছে কেউ একটা কাঁপাচ্ছে, কেউ খাটটা নাড়িয়ে দিলে যেমন হয় না, ওকে নাড়াক। ঠান্ডার দিন কেউ এখন ডিস্টার্ব করলে আমি উঠবো না, যথারীতি আমি চুপচাপ ঘাপটি মেরে শুয়ে আছি, আমি দেখবো কে আসে। 3-4 বার ঝাঁকি দিল, কিছুতেই কিছু হচ্ছে না, স্টপ। পরের দিন যথারীতি কাজ করলাম, কাজ করার পর জায়গাটা আস্তে আস্তে নীরব, কোনো সমস্যা নেই, এখনও নীরব, বাস্তুবন্ধন করে দিলাম, কোনো ভৌতিক সমস্যা নেই। এরপরে আমি ভদ্রলোককে বললাম যে দাদা আপনার যদি এত ফার্নিচার বানানোর শখ হয়, সেগুন গাছের, পিওর সেগুন গাছের, বাড়িতে আগে গাছ গাড়বেন 10 বছর আগে, 10 বছর পর ফার্নিচার বানাবেন, তাহলে কোনো সমস্যা নেই। না না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। কথাটা কি ভুল বললাম? না, তাহলে তো আপনি দেখতে পারবেন যে গাছটা বড় হচ্ছে, গাছে কেউ কিছু করছে কিন্তু কিনা। মানুষের কাছে এটাও একটা সমস্যা যে যারা ফার্নিচার কিনতে হ্যাঁ, আসে নতুন, আজকের ডেটে তাদেরকে মানে ঘরে ঢোকানোর আগে তাকে পুজো দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকমই দেখেছি। আর এগুলো এগুলো বেশি, বিশেষ করে এগুলো বেশি হয় ফরেস্ট এরিয়াতে। ফরেস্ট এরিয়া কি হয়, আমরা অকশানে কাঠ কম দামে পেয়ে যাই, ঠিক আছে। শহর অঞ্চলে আসে না, কারণ শহর অঞ্চলে এগুলো কাঠ আসলে সমস্যা আছে। কারণ আমার গ্রামাঞ্চলে কি হয়, আমরা গ্রামাঞ্চলের লোক কি কম, তো কমে পায়, ঠিক আছে। শহরের লোক এক্সপেন্স দিয়ে কিনতে রাজি আছে। আরেকটা জিনিস বাস্তুতে কি সমস্যা হয়, আমরা অনেকে অ্যান্টিক ফার্নিচার কিনি না, অ্যান্টিক কিন্তু অনেকে শখ থাকে অ্যান্টিক ফার্নিচার। সেই অ্যান্টিক ফার্নিচারে কি হয়, দেখুন অনেক পুরোনো দিনের কোনো জমিদার বাড়ির বা কোনো রাজবাড়ির প্রপার্টি আমরা সেই ফার্নিচার কিনে এনে ঘরে রাখছি, এবং সেই বাড়িতে বাস্তু সঠিক ছিল কি বেঠিক ছিল সেটা তো আমরা জানি না। সেই অ্যান্টিক ফার্নিচার কিন্তু প্রচণ্ড ক্ষতি করে। আর এটা জেনে থাকেন, যত পুরোনো জমিদার বাড়ি রাজবাড়ি আছে সবগুলো কিন্তু ভূত আছে। কোনো ভূত নালে কিছু না কিছু থাকে, কোনো নেগেটিভ এনার্জি থাকবে। কারণটা কি? তারা তো শোধন যদি করে দেয়,
নাকি ফাঁকা জায়গা বলে কেউ অনেকদিন আসে না বলে তাই হয়? দেখুন, যে পুরনো যে বাড়িগুলো আছে, যে রাজবাড়ি, যে যে ফার্নিচারগুলো বা ইয়ে অ্যান্টিক ফার্নিচারগুলোতে কি হয়, সেগুলোতে পরিবেশ, একটা পরিবেশ, ঠিক আছে? সেই পরিবেশ থাকতে থাকতে সেই পরিবেশের মধ্যে দেখুন রাজা বা জমিদার মানুষের উপর যে অত্যাচার করে, হুম। সেগুলোর যে পাপগুলো তো একটা পাপ পুণ্যগুলো তো একটা বিষয় আছে, সেগুলো কোথায় যাবে? সেগুলো পজিটিভনেস, একটা পজিটিভ অরা বলে, একটা নেগেটিভ, ঠিক আছে? আর পজিটিভ যে জায়গায় থাকলে পজিটিভ অরা, একটা নেগেটিভ অরা জায়গায় থাকছে আর নেগেটিভ অরা। যেখানে দেখুন, যেই বাড়িতে সবসময় ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি হয়, সেই বাড়ি থেকে আপনি কদিন থাকতে পারবেন? সেরকম একটা মহল তৈরি হয় না? সবকিছুর সাথে ভাইব্রেশন ম্যাচ করে। আপনার ঘরের যে আসবাবপত্র আছে সেটা আপনার ভাইব্রেশন ম্যাচ করবে। আমার বাড়ির ফার্নিচার আমার ভাইব্রেশন ম্যাচ করে, প্রত্যেকটা ভাইব্রেশন একটা সাথে ম্যাচ করে। সেই ভাইব্রেশনগুলো আমাদের মধ্যে চলে আসে, যেগুলো আমাদের ক্ষতি করে। এর জন্য এই খাট, ফার্নিচার, আসবাবপত্র কেনার আগে সমস্ত কিছু দেখা দরকার। আপনার একটা হট টপিক থাকে বা প্রতিবারই আমি আপনার কাছে রিকোয়েস্ট রাখি, যেটা হচ্ছে বানমারা নিয়ে কোনো ঘটনা বা বানমারাটা আপনি কিভাবে দেখেন বা কাটান সেইটা নিয়ে। আজকেও কি কিছু পাবো বানমারা নিয়ে? দেখুন, বান নিয়ে আজকে একটা কথা বলি। একটা খুব মানে একটা বানের একটা কেস পেয়েছিলাম হুম। বিগত ১ মাস আগে। সেই বানটি হচ্ছে শাশুড়িকে, শাশুড়ি মা জামাইকে বান মেরেছে। শাশুড়ি মা জামাইকে বান মেরেছে? কেন? সেটাই তো প্রশ্ন, তাই তো? যে কেন জামাইকে শাশুড়ি মা নিজের মেয়ে জামাইকে কেন বান মেরেছে? হুম। দেখুন, আজকের ডেটে যেসব সমস্যাগুলো আসছে, নানা নিত্য নতুন সমস্যা, মানে যেসব সমস্যা আগে শুনিনি, নিত্য নতুন সমস্যা, মানে দিন যাচ্ছে সমস্যার, মানে আপডেট আসছে। আবিষ্কারও হচ্ছে নতুন আর নতুন। নতুন নতুন আবিষ্কার, যেরকম মোবাইলে যেরকম একটার পর অ্যান্ড্রয়েড 13, 14 যেমন করে একটার পর একটা অ্যান্ড্রয়েড আসছে, হুম। সেরকম বানেরও এরকম কিছু কিছু শাশুড়ি মা তার মেয়েকে বিয়ে দিয়েছে। আজকের ডেটে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিয়েতে একটা খুব ট্রেন্ডিং সমস্যা, ম্যাচ, সবার ভাইব্রেশন ম্যাচ করে না। অনেকে বলে না বিয়ে জটক করেছে, বিচার। না না, জটক বিচার না, ভাইব্রেশন ম্যাচ করছে না। অনেকে শুনবেন ডিভোর্স হয়েছে, ঠিক আছে? হুম। আমাদের না হাজব্যান্ড ওয়াইফের না ভাইব্রেশন ম্যাচ করছে না, এর জন্য ডিভোর্স হয়েছে। শুনেছেন কি এটা? হ্যাঁ, শুনেছি। ঠিক বোঝাতে পারছি না, কেউ দুজনকে চিনাতে পারছি না, এরকম। ভাইব্রেশন ম্যাচ হচ্ছে না, ঠিক আছে? যেই সমস্যাটি ছিল, তারা কিন্তু বিগত ৮ থেকে ৯ বছর প্রেম করেছে। স্কুল লাইফ থেকে প্রেম করেছে। ক্লাস 12 থেকে প্রেম করে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, চাকরি পাওয়ার পর বিয়ে করেছে। হুম। কি হলো হঠাৎ যে শাশুড়ি মা জামাইকে বান মারলো? গত ডিসেম্বরের কথা, মানে 2025 ডিসেম্বরের কথা। মেয়েটির বাড়ি সম্ভবত হবে গিয়ে আপনার এই কৃষ্ণনগর লাইনে, মানে বহরমপুরের আগে। ছেলেটির বাড়ি সম্ভবত কলকাতাতে, কারণ ওরা দুজন চাকরি সূত্রে সেক্টর হাইভে চাকরি করে, ছোটোখাটো কোনো একটা চাকরি করে, তারা সেক্টর হাইভের দিকে থাকে। বিয়ে হয়েছে ধরে রাখুন ১ বছর আগে, মানে এই ডিসেম্বরে যদি আমার কাছে আসে, তাহলে ১ বছর আগে 2025-এর আগে কি আসছে, 24শে ডিসেম্বর, 24। 24শে ডিসেম্বরে বিয়ে হয়েছে। খুব ভালো ছিল বিয়েতে, লাভ ম্যারেজ করে তাদের বিয়ে হয়েছে। নানা রকমের দেখুন আজকের ডেটে আমাদের বিয়েতে যা রিচুয়ালস, একদম নন বেঙ্গলি রিচুয়ালস আমাদের বাঙালিদের মধ্যে চলে এসেছে। যে নিশ্চয়ই। বিয়ের আগে নানা রকমের একটা সেলিব্রেশন হয়ে গেছে, হুম। যেরকম কি বলে সঙ্গীত, মেহেন্দি, এটা হ্যাঁ। ওটা, নাচ গান। আবার এখন আর আরো প্রি ওয়েডিং শুট আছে। প্রি ওয়েডিং শুট তো চলে, বিগত 2020 সাল থেকে আমি দেখছি প্রি ওয়েডিং শুটটার খুব পপুলারিটি এসছে। প্রি ওয়েডিং শুট আর ক্যামেরাম্যানরা এখন এখন সব কিছু কম্বো প্যাকেজ, সব কম্বো প্যাকেজ। কোনো ক্যামেরাম্যানের সাথে কথা বললে সব কম্বো, কম্বো ছাড়া কোনো গল্প হবে না। নেই। এখন সব ওয়েডিং এর সব কম্বো প্যাকেজ। আবার বোথ সাইড, সিঙ্গেল সাইড না, সব বোথ সাইড, বোথ সাইড নিলে আমাদের ভালো হয়, সেরকম কম্বো প্যাকেজ। আবার ছেলে গিয়ে বিয়ের আগের দিন রাতে সারপ্রাইজ দেয় উর্বি ওয়াইফকে, হুম। ফ্লাওয়ার বুকে ফোকে, টেডি ফেডি নিয়ে। এটাও আবার দেখতে পাচ্ছি হুম। সোশ্যাল মিডিয়া খুললে, আছে। মানে বিয়ে সিজন আসলেই সোশ্যাল মিডিয়াটা খুললে এগুলোই কিন্তু দেখা যায় হিট টপিক। একদমই। আর কিছু কিছু বিয়ে বাড়িতে কিছু ফুড ব্লগারও চলে যায় ফুড রিভিউ দিতে, সেটাও দেখা যায়। কিন্তু শ্রাদ্ধ বাড়ি ছাড়ছে না। সাধ্য বাড়িতে ব্লগার যাচ্ছে আজকাল। হ্যাঁ, জানেন না, এটা অনেক আগের ঘটনা। দেখেননি আপনি, জানেন না না, এটা? সাধ্য বাড়িতে যে ব্লগার, যেটা ফার্স্ট শুনলাম।
হ্যাঁ, জানেন না, আমি পরে বলবো। বাবা, এরকম ইউটিউবার আছে যে সাধ্য বাড়িতে চলে গেছে ব্লগিং একদম। করতে। নিশ্চয়ই। আর যে লোকটা মারা গেছে তার কি অবস্থা তাহলে? ভাবতে পারবেন না, এটাকে নিয়ে অনেক কিছু কথা উঠেছে। যাই হোক, যেই টপিকটা ছিলাম, যে বিয়ের যথারীতি 2024 সালের ডিসেম্বরে ওদের বিয়ে হয়, দুজন একটা ফ্যামিলির বন্ধনে আবদ্ধ হয়। 9 থেকে 10 বছর সম্ভবত প্রেম করেছে, চলছে চলছে প্রেম করে, প্রেম করতে করতে দুজনকে চেনা অচেনার বিষয় নেই। হঠাৎ করে দেখুন, একসাথে একটা ঘটিয়া একটা বাটি থাকতে গেলে টুংটাং আওয়াজ করবে। সেটা নিয়ে যদি কেউ একটা বিশাল বড় একটা ইস্যু নিয়ে আসা হয়, তাহলে বলবো আর কিছু বলার আছে সেই জায়গায়? সত্যি। এখন সেই বিষয়গুলো নিয়ে একটা বড় ইস্যু ওরা নিয়ে চলে এসছে, যে আমাদের দুজনের যখন আমার কাছে আসে, আমাদের দুজনের ভাইব্রেশন ম্যাচ করে না। এটা গেলো একটা সমস্যা। সমস্যা কিন্তু এটা নয়, সমস্যা কিন্তু অন্য। সমস্যা গিয়ে দাঁড়িয়েছে, ওই কি হয় কত অনেক সময় শাশুড়ি আর জামাইয়ের মধ্যে এই সমস্যা নিয়ে, মানে একটা ফ্যামিলিতে অফিস থেকে ফিরলে পরে ঠিক আছে একটু এদিক ওদিক হয়, একটু এদিক ওদিক নিয়ে একটা ঝামেলা অশান্তি, সেগুলো যদি মেয়ে যদি মার বাড়িতে রোজ পাচার করে এটা ওটা নিয়ে বিশাল বড় একটা কালচার, ঠিক আছে। দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ফ্যামিলিতে আর কেউ নাই, সবাই গ্রামে থাকে। তাহলে দুটো দুটো ব্যক্তি, ঠিক আছে, দুটো ব্যক্তির মধ্যে যদি একটা ঝামেলা হয়, তাহলে একটা জয়েন্ট ফ্যামিলি 51বর্তী 10 জন 15 জনের পরিবার থাকলে কি হবে? তাহলে একজনের মাথা আরেকজন তো ফাটিয়ে দেবে, দেবে কি দেবে না? নিশ্চয়ই। দুজনের ভাইব্রেশন যদি ম্যাচ না হচ্ছে, তাহলে 10 জন 15 জন থাকলে কি অবস্থা হবে? যথারীতি দুজনের সম্পর্ক এগুলো টুকটুক টুকটুক করে নানা রকমের ঝামেলা অশান্তি হচ্ছিল। মেয়ে তার মেয়ের মাকে শেয়ার করে। দেখুন, সবার মস্তিষ্ক সবসময় সমান থাকে না। হঠাৎ করে মেয়ের মা ছেলেকে একদিন ফোন করে, ছেলেকে ফোন করার পর দিন বলছে যে প্রাইভেট সেক্টরে ছেলেকে ফোন করার সময় ছেলের মস্তিষ্কটা কেমন ছিল সেই ব্যবস্থা কথা বলি। মানে প্রাইভেট সেক্টরে যারা জব করে তারা জানে মাসের শেষ লাস্ট স্যাটারডে, মানে মাসের শেষের মানে 31 তারিখের আগের দিন 30 তারিখ তার অবস্থা কি, প্রচণ্ড চাপ। ওই মুহূর্তে যদি ফোন করে শাশুড়ি মা মানে কটু কথা বলে কেমন মোটকা গরম হবে। যথারীতি মেয়ের মা ফোন করে উল্টোপাল্টা কয়েকটা বলে, ছেলের মেজাজও গরম ছিল, ছেলে উল্টোপাল্টা কয়েকটা বলে দেয়। বলে দেওয়ার পর সবার একটা রোষে থাকে, ঠিক আছে দেখে নেব। আমাদের বাঙালিদের মধ্যে এটা কিন্তু একটা দেখে নেব, কিছু হলেই দেখে নেব। কি দেখবে কাকে দেখবে সেটা কিন্তু বলা মুশকিল। এরকম করে ঝামেলা করে যথারীতি শাশুড়ির সাথে কথা কাটাকাটি কাটাকাটি হয়ে যাওয়ার পর চুপচাপ হয়ে গেল পরিবেশ। পরিবেশ হয়ে যাওয়ার পর চলছে চলছে, তার মধ্যে ধরে রাখুন 3 মাসের মতো কোনো সমস্যা নেই, 3 মাসের মধ্যে সমস্যা নেই, কারণ দিব্যি চলছে। হঠাৎ করে শাশুড়ি কী করলো, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে, গ্রাম অঞ্চল কী হচ্ছে, ফকির বাড়ি, এই বাড়ি, কবিরাজ বাড়ি, ঠাকুর বাড়ি, বিভিন্ন ঠাকুরতলা এটা ওটা, যথারীতি শাশুড়ি মা এই ঠাকুর বাড়ি ওই ঠাকুর বাড়ি বিভিন্ন ঠাকুরতলায় যাচ্ছে। হঠাৎ করে কি হলো, জামাইয়ের নানা রকমের সমস্যা শুরু হয়। একদিন রাত থেকে পেটের গোলমাল শুরু হয়। প্রথমে শুরু রক্তবমি। রক্তবমি কিন্তু রেয়ার রোগ, কারণ রক্তবমি সচরাচর যাদের ক্যান্সার হয় তাদের কিন্তু রক্তবমি হয়, ঠিক আছে, পটির সাথে রক্ত যাওয়া। সেই বিষয় নিয়ে সে খুব চিন্তিত। সে কী করলো, কলকাতায় 2-1টা নার্সিংহোমে দেখিয়েছে। যখন সে ফিট হচ্ছে না, বড় বড় যারা কী বলে এসব সেক্টরে, আইটি সেক্টরে চাকরি করে তারা কী হয়, বেশি অসুস্থ হলে তারা কী করে, ওদের ইএসআই ফিএসআই কী সব কার্ড ইন্স্যুরেন্স, নিশ্চয়ই ইন্স্যুরেন্স প্রত্যেকের ইন্স্যুরেন্স থাকে কোম্পানি থেকে। কী হচ্ছে, তারা চলে যায় হায়দ্রাবাদে, কারণ লিভার ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদ ইজ দ্য বেস্ট আমরা মনে করি, তাই তো। সে হায়দ্রাবাদে চলে যায়, চলে যাওয়ার পর এরকমভাবে 15 দিন ওখানে অ্যাডমিটেড থাকে। অ্যাডমিট থাকার পর মানে বমিও বন্ধ হচ্ছে না, পটিও বন্ধ হচ্ছে না, কিছু না খেলেও ওই হচ্ছে, ঠিক আছে, আর প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, আর বমিতেও পটিতেও দুজনের প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না। 15 দিন যাওয়ার পর কী করলো সে, এখন মাথাটা ঘুরে যাচ্ছে কেন হচ্ছে না। মেয়ে ওর মাকে ফোন করেছে, ঠিক আছে, মেয়ের মা বলতেছে তুই চলে আয়।
জামাই ওখানে পড়ে থাকতো, চলে বাড়ি। তাহলে কেমন না? কেমন কথা। ওটা স্বামী স্ত্রী আছে, ঠিক আছে, বলে তুই চলে আয়। এই বিষয়টা যখন মেয়েটা ছেলেটাকে গিয়ে বললো, ঠিক আছে, তখন ছেলেটা একটু ডাউট লাগে। ও কি করছে, ওর সন্দেহ হয়েছে, ঠিক আছে। ওখানে আর হায়দ্রাবাদের লোক কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর আসামের লোকেদের আর ত্রিপুরা লোকেদের খুব ভয় পায়, জানেন কি এটা? মায়াং বলে। মায়াং বলে না, আর কলকাতার লোকেদেরকেও, কলকাতার লোকেদেরকেও হায়দ্রাবাদের লোক কিন্তু ভয় পায়। কলকাতা, ত্রিপুরা। তন্ত্রের আচ্ছা, উপরে। ওই তো, তুমি ছুঁয়ো মত, তুমি কালা জাদু कर देंगे, তুমি কালা জাদু कर देते हो। জল দিলে খাবে না। আমার একটা ভাগনা আছে, হায়দ্রাবাদে পড়াশোনা করছে, ও জল দিলে খায় না, ওর বন্ধু বান্ধব বলে তো আমরা বলে কালা জাদু করে দেবো। তেলেঙ্গানার লোক এত স্ট্রিক্ট, কয় না না না, কেউ কিচ্ছু খাবে না, ওর ভয় পায়। আর ও একদিন বলেছিল, ঠিক আছে, তোর বাড়ি কোথায়? ও বলছে নর্থ বেঙ্গলে বাড়ি, মানে আসাম ঘেঁষে, আমার বাড়ি থেকে 2 ঘন্টা লাগে আসাম। উড়ি বাবা, তো আরও ভয় পায়। আমি যখন গিয়েছিলাম তখন তো কেউ ওই চত্বরে বেরোতো না, মানে যেখানে আমি ছিলাম ওর ফ্ল্যাটের ওখানে, কেউ ওই চত্বরে বেরোতো না, এত ভয় পেত। যেই শুনেছে মায়াং থেকে এসছে, উড়ি বাবা। দেখেন, মায়াং একটা এমন জায়গা, মায়াং নিয়ে সমস্ত বড় বড় মুনি ঋষিরা অব্দি চর্চা করেছে, প্লাস এখন বাগেশ্বর ধাম অব্দি চর্চা করতেছে। শুনেছিলেন বাগেশ্বর ধাম যে বলতেছিল একজন মায়াং থেকে গিয়েছিল ওনার কাছে, ওনার দরবারে, শুনেছিলাম এটা। যে যে ভূত ভূত পুষে। নেক্সট আসবো ভূত পুষার একটা গল্পে। ভূত পোষা যায়? হ্যাঁ, ভূত পোষা যায়, ভূত পোষারও গল্প আছে, আসছে। যথারীতি ওই হায়দ্রাবাদের ছেলে মেয়েটি যখন যখন এটা হলো, ছেলেটা খারাপ লাগে। ও কি করছে, ওর একটু সন্দেহ লাগে যে কোনো তন্ত্রোক্ত ক্রিয়া করেনি তো। দেখেন, হায়দ্রাবাদে কিন্তু প্রচুর বাঙালি আছে। হায়দ্রাবাদের বড় বড় যে সেগমেন্টে যা চাকরি করে 80% কিন্তু বাঙালি, সব কলকাতার, আসাম আর ত্রিপুরারই। আর বাংলাদেশের প্রচুর লোক আছে। কে ভদ্রলোককে বলেছে যে তুমি একটা কোনো, যদি তোমার পরিচিত কোনো কেউ থাকে, তুমি দেখাও তোমার কোনো তন্ত্রোক্ত ক্রিয়া বা কোনো রকম কিছু করা হয়েছে। ছেলেটি কি করতো, হসপিটালে শুয়ে আছে, কি করবে, ওর তো ওর তো অপারেশন হয়নি যে কথা বলা বারো নিয়ে, সমস্যা হচ্ছে অন্য। ও ফেসবুক স্ক্রল করছে, করতে করতে কে পডকাস্টের একটা ভিডিও আসে, ঠিক আছে। যথারীতি সে পডকাস্টটা ভিডিওটা দেখে, ঠিক আছে, সম্ভবত কোনো ওই মামার ভিডিওটা সম্ভবত, হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে যে ভিডিওটা করা হয়েছিল, সেই ভিডিওটা যথারীতি দেখে, দেখার পর সে আমার সাথে যোগাযোগ করার পর আমাকে জিজ্ঞাসা করলো আমার এই সমস্যা হচ্ছে, কি করা যায়। আমি ওকে বললাম তোমার নাম, ছবি, বাবার নাম, দেখার জন্য যে কনসালটেন্সি ফি আছে, তুমি এই নাম্বার সমস্ত কিছু পাঠিয়ে দাও, আমি দেখে তোমাকে রাতে জানাচ্ছি। যথারীতি ও পাঠিয়ে দেয়, পাঠিয়ে দেওয়ার পর অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে ওর উপর একটা বান প্রয়োগ করা হয়েছে। এই বানের টুইস্ট আবার অন্যরকম। বানের তো অনেক রকম আমরা টুইস্ট দেখেছি, প্রকারভেদ বলতে গেলে। প্রকারভেদ। এই বানটা কি দিয়ে করেছে, আমার কি 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 দিয়ে বান মারতে এর আগে আমরা বলেছি। ওই তো আপনার ওই সজারুর কাটা, তারপর আর কি মাছ, একটা কি মাছ, শিঙ্গি মাছ, শিঙ্গি মাছ, পুতুল তো আগে থেকেই চলছে। আর কি এতটুকুই না, আরো চুল দিয়ে, নখ দিয়ে। এটা হচ্ছে গিয়ে পেরেক। পেরেক, ঠিক আছে। পেরেকের সাথে আরো একটা জিনিস আছে, আপনার বাড়িতে রোজ সকালে যেটা ভাতের সাথে খান, আলু সেদ্ধ, আলু, পটেটো, পটেটো। আমরা লেবুতে দিয়ে তন্ত্রক্রিয়া শুনেছি, লেবুর মধ্যে সজারু কাটা দিয়ে তন্ত্রক্রিয়া শুনেছি, সেটা এখন চলে এসছে আলুতে। আলু দিয়েও কিন্তু তন্ত্রক্রিয়া করা যায়। সেই পেরেক, ঠিক আছে, কারো ক্ষতি সাধন করার জন্য সেই পেরেকটা কোথা থেকে আনতে হবে, শ্মশানে দেখবেন কি, এই যে নিমতলা বা কেওড়াতলা শ্মশানে যখন বডিগুলো নিয়ে যাওয়া হয়, ওই ছোট ছোট যে খাটগুলো
কিনতে পাওয়া যায় না, বডি নিয়ে যাওয়ার খাটগুলো, সেই খাটের যে পেরেকগুলো সে খাটটা পুড়িয়ে দেয়, সেই যে পেরেকটা আছে সেই পেরেকটাকে কালেক্ট করে যে কোনো চতুর্দশীর দিন অনেক ক্রিয়া আছে, সেই ক্রিয়া করে প্রথমে একটা পুতুল ক্রিয়া করতে হবে, পুতুল ক্রিয়া করে পেরেকটাকে জাগাতে হবে, তারপর সেটা আলুর মধ্যে, ঠিক আছে, মানে পুতুলের উপর আলুটাকে রাখতে হবে। এখন পুতুলের যেই জায়গায় ক্ষতি করতে চান সেই জায়গাতে ক্ষতি হবে। মানে ধরুন পেটের উপরে রাখলো, পুতুলটা রাখলো পুতুলের পেটের উপর, পেরেকটা রেখে কাজকর্ম করলো, ঠিক আছে, তারপর আলুটা রাখলো পুতুলটার পেটের উপরে রেখে গেঁথে দিল আলুটার ভিতরে, তাহলে তার পেটের সমস্যাই শুরু হবে, পেটের সমস্যা কমবে না। জামাইটা সেম, রক্ত বমি হয়ে যাচ্ছে, পটি হয়ে যাচ্ছে, রক্ত যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না। আমি বললাম তোমার তো বান মারা আছে, তোমার যা অবস্থা দেখতেছি এটাকে কাটতে গেলে খুব খারাপ অবস্থা, তুমি কি করবো সেটা বলো। ও বলতেছে আমি এখন তো হায়দ্রাবাদ থেকে বেরোতে পারছি না, তুমি এটাকে যে কোনো হবে তুমি এটাকে রেস্কিউ আমাকে করে দাও। আমি ওকে বললাম এই জিনিসগুলো দরকার আছে। ও কী করলো, আমায় প্রথম কথা, ওর দরকার ও যেই ঘরে থাকে সেই ঘরের বালু, ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে তো আর মাটি হবে না, ফ্ল্যাটে বালু চলা কি আছে, মানে যা ডাস্ট, ঠিক আছে বালু এনে দেবো, কোনো অসুবিধা নেই। এমন পাঠাবে কে, আমার ফ্ল্যাট দেখাশোনার জন্য বন্ধুকে দিয়ে এসেছি, বন্ধুকে বললে ঘর ঝাড়ু দিয়ে ডাস্টটা তোমাকে দিয়ে দেবে। আমার ঠিক আছে, তুমি ওই ডাস্টটা নিয়ে আর তোমার ঘরে যে কোনো গাছ থাকে সেই গাছের কোনো পাতা, এই দুটো দরকার, ঠিক আছে। ও কী করলো, ওর বন্ধুকে বললো, ও বন্ধু যথারীতি জোগাড় করে তারাপীঠে পৌঁছে গেল। আমি বললাম তারাপীঠে চলে আসো, তারাপীঠে পৌঁছে গেলো, পৌঁছে যাওয়ার পর ক্রিয়া করলাম, ক্রিয়া করার পর 3 দিন পর মানে কাটানো হলো, কাটানো হওয়ার পর 3 দিন পর বললাম যে এখন কেমন লাগছে, ফোন করলাম এখন কেমন লাগছে, ও বলছে যে রক্তের ব্লিডিং যেগুলো ছিল ব্লিডিং বন্ধ হয়ে গেছে। আমি বললাম এখন তুমি কলকাতায় এসে ডাক্তার দেখাও, কোনো সমস্যা নেই, ডাক্তার বলছে আরেকদিনের মধ্যে ছেড়ে দেবে। আমি বললাম তুমি কিসে আসবে, ওগুলো ফ্লাইটে আসবো, এবং তুমি এসে সাথে আমার সাথে দেখা করবে। যথারীতিও চলে আসার পর আমার সাথে দেখা করে কলকাতাতে, ঠিক আছে। দেখা করার পর আমি ওকে বললাম, ও এয়ারপোর্টে নেমেই আমার সাথে দেখা করে, মানে বাইরে আর কোথাও যায়নি। ও বলছে তাহলে আমি কী করবো, আমি ওকে বললাম যে তোমাদের দেহবন্ধন আমি এটা করে দিচ্ছি, তোমার বাস্তুবন্ধন করে দিচ্ছি। ওর প্রশ্ন কে করেছে সেটা তো আর বলা যায় না যে তোমার শাশুড়ি মা করেছে, সেটা বললে এখন ওর সংসারটা ভেঙে যাবে। ওর ছেলেটা একটু খটকা লেগেছে, ছেলেটা আমার বলতেছে আমার মনে হচ্ছে, আমার সন্দেহ, কারণ আমি যখন অসুস্থ ছিলাম আমার শাশুড়ি মা আমার বউকে বলেছে তুই জামাইকে ছেড়ে চলে আয়, তখনই আমার সন্দেহ হয়েছে আমার শ্বশুরবাড়ির কোনো দিক থেকে। তারপরও মেয়েটিকেও এই কথা বলছে, মেয়ের সামনেই বলতেছে যে তোমার মা কিছু করতে পারে। আমার ঠিক আছে, কি দরকার আছে, কোনো যেগুলো ঝামেলা অশান্তি যাওয়ার দরকার নাই, তোমরা যথারীতি সংসার করছো সংসার করো, হ্যাঁ, কথাবার্তা মেলামেশা যাওয়া আসা আস্তে আস্তে কমিয়ে দেবে, তাহলে তার কোনো সমস্যা নেই। তাহলে না থাকবে বাস, না বাজবে বাসবে বাসি, তাহলে তোমাকে ক্ষতি করতে পারবে না, ক্ষতি করার কেউ দরকার নেই। তার জন্য বলবো যে ভালোবাসা, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব যা কিছু করো না কেন, শ্বশুর শাশুড়ি আগে দেখে নিতে হবে। শাশুড়ি যদি ভালো না হয় না, তাহলে জীবনকে আগুনে পুড়িয়ে দেবে, রোস্টেড চিকেন বানিয়ে দেবে। কথা কি ভুল বললাম? এই জন্য শাশুড়ি, মেয়ের থেকে শাশুড়ি ভালো হওয়া দরকার, তাই তো? কি বলে, এইসব শুনলে না মানুষরা শাশুড়ির সাথে কথাবার্তা কম বলবে, শাশুড়ির সাথে কথা কম বলে, অনেকেই কম বলে, শাশুড়ির সাথে দূরে থাকা বেটার। এটা কিন্তু আমি অনেকেই বলেছি, দূরে যত থাকবে তত তুমি ভালো থাকবে। যোগাযোগ যত কম রাখা যায় তত ভালো, বেশি যোগাযোগ মানে, আমাদের বাংলা একটা প্রবাদ আছে, অতি প্রীতি দেখানো ভালো না, প্রীতি অত বিষম বস্তু, মানে বেশি ভালোবাসা প্রীতি দেখাতে গিয়ে সমস্যা, কি দরকার আছে? শ্বশুর শাশুড়ি হাই হ্যালো বাই, ঠিক আছে, খোঁজ খবর নিচ্ছ, দুর্গাপূজার সময় মিষ্টি বাড়াচ্ছ, হ্যাঁ দিনে একবার, এখন ঘন্টায় ঘন্টায় তুমি ফোন করছো। মেয়েটাকে আমি তখন বুঝালাম যে তুমি ঘন্টায় ঘন্টা তোমার ঘরে নুন আছে কিনা, তেল নেই, তেল আছে কিনা, নুন নেই, সেই সব বিষয়ে তুমি মাকে বলবে। এটা তুমি বড় হয়েছো, বড় একটা ভালো সেগমেন্ট একটা চাকরি করো, তোমার থেকে এতটুকু বুদ্ধি নেই, কারণ দাদা এটা ভুল হয়ে গেছে, আর কখনো এইসব ভুল করলে তুমি বুঝবা। ভুগলো কে? তোমরা দুজনেই ভুগলা। ও ও হসপিটালে শুয়ে ভুগলো, আর তোমাদের তুমি একা একটা মেয়ে মানুষ হায়দ্রাবাদের মতো জায়গায় তোমাকে ছোড়াছুড়ি করতে হয়েছে না, ডাক্তারের কাছে গেলে এই টেস্ট করো, ওইটা জোগাড় করো, সেটা জোগাড় করতে হয়েছে। খ্যাংরা গাড়ির মতো চেহারা গেছিল ছেলেটির, চোখ মুখে একটা দেখো। তো 15 দিন খুবই বাজে।
15 দিন ব্লিডিং হচ্ছে প্লাস রক্ত বমি হচ্ছে। আমাদের এখানে হলে কি হতো, এই একে কাঁচা কি বলে রসগোল্লা খাওয়া, গরম রসগোল্লা খাওয়া, তাহলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এটাই তো বাঙালিরা করে। স্বাভাবিক। হ্যাঁ, নাহলে গুড় গুড় গুলিয়ে, আখের গুড় ভালো মতো গুলিয়ে নুন দিয়ে গুড় জল খাওয়া, তাহলে কমে যাবে। কিন্তু সমস্যা ছিল কি, বান মেরেছে। তাহলে বানের এখন সেগমেন্টে চলে আসলো আলুতে। বাপরে বাপ, কত ধরনের বান আলো প্রয়োগ দিয়ে করে। লোকে বান মারছে, মানে আলো দিয়ে- মানুষের কতটা নিম্নতম পর্যায়ে পড়ে গেছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো। কি ওনার প্ল্যানিং কি ছিল, যে মেয়ের সাথে জামাইয়ের বিচ্ছেদ করে দাও, বিচ্ছেদ করে মেয়েকে নিয়ে চলে আসবো, আর একটা বিয়ে দিয়ে দেবো, এটাই প্ল্যানিং ছিল। মেয়ে তো চাকরি আছে। হ্যাঁ, মেয়ে তো চাকরি আছে। ও কদিন লাগবে মেয়ের বিয়ে দিতে? 1 মাস লাগলো, 2 মাস লাগলো, 3 মাসের মধ্যে তো বিয়ে হয়ে যাবে। মেয়ের মামারা আজকাল এটা হবে। তো এটা তো গেল একটা বান মারানি। এবার একটা হট টপিক যেটা এখন চলছে, সেটা হচ্ছে পরকীয়া। ওই নিয়ে কি কিছু পাবো আজকে? দেখুন, পরকীয়া তো এখন এঘর আর ওঘর হয়ে গেছে পরকীয়া। যে শুনতে গেলে খারাপ শোনা যায়। পরকীয়া এখন সোশ্যাল মিডিয়া পরকীয়া, তা সোশ্যাল মিডিয়ার একটা পরকীয়া বলি। ফেসবুক তো আমরা সবাই ইউজ করি। ফেসবুক কিন্তু এখন সবচেয়ে বড় ঘটক, এটা জানেন কি আপনি? সব থেকে বড় ঘটক? আমি নাম দিয়েছি ফেসবুকের সবচেয়ে বড় ঘটক। কারণ ফেসবুকে কিন্তু আপনার কলকাতার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আন্দামানে, ইউএসএ থেকে মেয়ে চলে আসছে বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে। ওরা খবরে দেখি তো, সোশ্যাল মিডিয়া তো এটাই দেখছি যাচ্ছি। তাহলে ফেসবুকে ঘটক বলবো না তো ফেসবুকে কি বলবো? আমি তো একদিন একজনকে বলছে ওই বিয়ে হচ্ছে না। আমি ম্যাট্রিমোনিয়াল সাইটে বিজ্ঞাপন না দিয়ে না, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে মেয়েদের সাথে চ্যাটিং করলে বেস্ট। ঠিকই। তাদের বিয়ে হবে ভালো, সেজে গুজে পোস্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে প্রেম হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। ছেলেটির বাড়ি কোচবিহার জেলায়, যে ছেলেটির কথা বলছি, ছেলেটির বয়স হবে গিয়ে 24 বছর। ছেলেটি সম্ভবত ছোটখাটো একটা মুদিখানা দোকান চালায়। মুদিখানা দোকান চেনেন তো? হ্যাঁ, না, অনেকে আবার চেনে না, তাই বললাম। না অনেকে গ্রসারি শপ বলে না? মুদিখানা দোকান, গ্রাম বাংলার ভাষা মুদিখানা, ঠিক মুদি। আছে। আর মেদিনীপুরের দিকে বলে ভুসিমাল। খুশি। ভুসিমাল, ঠিক আছে, মানে মুদিখানা। আমাদের গ্রোসারিও বলে, মুদিখানাও বলে, গালামাল দোকানও বলে, ঠিক আছে। এখন অনলাইন হয়েছে সমস্ত জায়গায়, রিলায়েন্স, হ্যাঁ, ব্লিঙ্কিট, জেপ্টো, তাকদিনাদিন কত ধরনের আছে, সমস্ত কিছু বাড়িতে বসে পেয়ে যাচ্ছি, সব ফ্রেশ। ছেলেটির বয়স 24 বছর। ছেলেটি কোচবিহার জেলার দিনহাটা, নাম শুনেছেন? খুব পপুলারিটি দিনহাটার, মানে বাংলাদেশ বর্ডারের দিকেই বাড়ি বলা যেতে পারে। কি হয়, গ্রাম বাংলায় পড়াশুনো করে বসে আছে, চাকরি বাকরি নেই, সরকারের যা অবস্থা ছিল চাকরি বাকরি নেই, চাকরি বাকরি যথারীতি হয়নি। ছেলেটি পড়াশোনা করেছে, সম্ভবত মাস্টার্স কমপ্লিট করেছিল। কারণ মাস্টার্সের তো চাকরি তো নেই, শিক্ষার যা দুর্নীতি হয়েছিল, চাকরি কোথা থেকে হবে? চাকরি হওয়ার মতো নয়, ঠিক আছে। আমি আমি অনেককেই বলি, ঠিক আছে, যে বিএড করালে বা ডিএলএড করালে চাকরির অবস্থা খুবই খারাপ। আমার দু তিনটা ভাগ্নি বসে আছে, ডিএলএড করেছে, বিএড করেছে। আমার বন্ধু বান্ধব তো বসে আছে, এগুলো তো বাদ দিলাম, ভাগ্নি যেগুলো ছোট ছোট পড়তেছে, আমি দেখি তোদের কে বুদ্ধি দিচ্ছে এগুলো পড়ার জন্য, অন্য সেগমেন্টে পড়তি বা না, এটা ভালো মামা, এটা পড়লে খুব ভালো, আমি স্কুলের টিচার হব। আমি স্কুলের টিচার নিলে তো চাকরি তুই করবি, সরকার না নিলে তুই কোথা থেকে চাকরি করবি? ফ্রিতে পড়াবি তুই? কদিন পরে বিয়ে দিয়ে দিবে, ভালো হবে। ছেলেটি যথারীতি ছোট্ট একটা দোকান, চাকরি বাকরি পাচ্ছে না। বাড়িতে কি হয়, বাড়িতে গ্রাম বাংলা কি হয়, বাড়ি তো ঘরের সাইডে একটা ছাপড়া করে দিয়ে, মানে 4টা খুঁটি দিয়ে টিন দিয়ে ছোট দোকান দিয়েছে, 10-20 হাজার টাকার মাল নিয়ে সে বসেছে। এখন ধরুন পেটের দায়ে তো ব্যবসাটা বোঝানো। আর গ্রাম বাংলায় মানে প্রচলিত, মানে ঘরে ঘরে এসে লোন দেয়, জানেন কি? মাইক্রো ফাইন্যান্স, বন্ধন ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক বলা হয় বা বাণিজ্যিক লোন বলা হয় যেটাকে, ঠিক আছে। ওটা ডেলি ইএমআই। হ্যাঁ জানি। ডেলি ইএমআই মানে ডেলি 1,000 টাকা করে, 2,000 টাকা করে, যা হবে তাই নিয়ে চলে যাবে ও। হ্যাঁ, ও কি করেছে, 2 লক্ষ টাকা লোন নিয়ে দোকানটাকে
একটু বড় করেছে, মানে দোকান দিল, তার 1-1.5 মাসের মধ্যে একটা লোন পেয়ে গেল, মানে প্রচুর জিনিসপত্র কিনেছে, ফ্রিজ কিনেছে। কি হয় গ্রামে কি হয়, ওই পেপসি, পেপসিটা খুব প্রচলিত। আর ওইসব সাইডে 2 টাকায় 5 টাকায়, এখন আগে তো 2 টাকা, ঠিক আছে, আমরা যখন পেপসি খেতাম তখন পেপসি ছিল 50 পয়সা। 1 টাকাও ছিল। হ্যাঁ, 50 পয়সা, ঠিক আছে, 1 টাকা পেয়ে এসছে, ঠিক আছে। তারপরে তো আইসক্রিম চলে আসছে। ওই পেপসি প্রচলিত, কি করলো, ফ্রিজ কিনে পেপসি রেখে দিচ্ছে, পেপসি, ঠিক আছে। আর চাল ডাল এদিক ওদিক, যে মুদিখানা যেসব, ওরকম করতে করতে ছেলেটি কি হয়, দোকানে বসে থাকে, অবসর সময় ফ্যান চলছে, গরমের দিন, দোকানের সামনে একটা আম গাছ আছে, আম গাছের তলায় দোকান থেকে বেরিয়ে বসে থাকে, একটা বেঞ্চ দেওয়া থাকে, বেঞ্চের মধ্যে বসে আড্ডা ফাড্ডা দেয় ছেলে পেলে। আর গ্রামে কি হয়, একটা দোকান থাকলে 10টা ছেলে সেখানে বসবে আড্ডা দেওয়ার জন্য। শহরে কিন্তু এটা হয় না, কারণ বেঞ্চ থাকে না শহরে। গ্রামে একটা বেঞ্চ থাকবে, দুই একটা আরো কাকু আসবে, যদি পায় 1 কাপ চা খাবে, একটা খবরের কাগজ দিলে, মানে উনি সারা রাজ্যের, মানে তারাই হচ্ছে সব সর্বা, মানে মানে সবচেয়ে ব্যস্ত লোক, মুখ্যমন্ত্রী। সবচেয়ে ব্যস্ত লোক হচ্ছে কাকুরা। দেখবেন প্রত্যেকটা পাড়ায় একটা করে কাকু থাকবে, 1 কাপ চা খাবে, একটা বিড়ি ফুকবে। উনি বাপ ঠাকুরদার আমলে যে উনি কি করেছে সেটা জানে না, উনি সব জানতা গামছাওয়ালা, উনি সবাইকে মোটিভেশন দেবে। আর উনার মতো জ্ঞানী লোক, আর উনাকেই প্রধানমন্ত্রী বানানো দরকার ভারতবর্ষের। কথাটা কি ভুল বললাম? প্রত্যেকটা এরিয়াতে। আর উনি উনি সব কিছুতে, উনি হোমেওলা কোনো একটা কাজের কথা বলেন তো, না আমার সময় নেই, উনি খুব ব্যস্ত, মানে ওনার মতো ব্যস্ত লোক। আর সবচেয়ে ব্যস্ত কারা জানেন? সবচেয়ে ব্যস্ত লোক জানেন কি? না, এটা আমার জানা নেই। সবচেয়ে ব্যস্ত লোক হচ্ছে, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, দেখবেন যারা তাস খেলছে, ওদেরকে একবার বলবেন যে কাকু একটা কাজ আছে করে দেওয়া, সবচেয়ে ব্যস্ত হচ্ছে ওরা। তাস শেষ হবে, ওখান থেকে উঠাতে পারবে না, এরাদের মতো ব্যস্ত লোক নেই। কথাটা ভুল বললাম? না। আপনি দেখবেন, একদিন বলে দেখবেন, আমিও পরীক্ষিত। আমার বাড়ির ওখানে কি হয়েছে সম্ভবত, ওই শ্রাবণ মাসে, অ্যাকচুয়ালি শ্রাবণ মাসে তো মনসা পুজো হয় প্রত্যেক জায়গাতেই, আমাদের ওইদিকেও মনসা পুজো যেরকম হয়, সেখানে ওই পদ্মপুরাণ যে আছে, পদ্মপুরাণ পাঠ হয়, সেরকম মনসার এই সাপে দুটো সাপ একসাথে মিশ্রণে খেলে না, সাপের সং যাকে বলে, সাপের সং নেয়, ঠিক আছে, ওরকম খেলা। আমার বাড়ির সামনে মোটা একটা গাছ আছে, প্রায় গাছটার বয়স প্রায় 150-200 বছর। এটাকেও বলেছিলাম মনে হয় গাছটার কথা। সেই গাছের তলায় ওই সাপ দুটো খেলাধুলা করছে, কাকা এখানে সাপ খেলা করছে, দেখলে আসো। বলছে আমার সময় নাই, মানে এই গলা দিয়ে যে ভয়েসটা আনবে, কিন্তু টাস খেলছে, 3 বন্ধু মিলে টাস সকাল থেকে পিটাচ্ছে। বাড়িতে যদি ভালো রান্না না হয় বউরে গিয়ে মারবে, তাও ঠিক আছে, তো খেলা উঠবে ওর মতো ব্যস্ত। ওই জন্য বলছি সবচেয়ে ব্যস্ত লোক হচ্ছে গিয়ে ওই যে যেই কাকা টাস খেলবে, যেই কাকা পেপার পড়বে, এরা হচ্ছে সবচেয়ে ব্যস্ত। আর সাধারণ মানুষ আমাদের তো কাজ করে যেতেই হবে। কি হলো, সেখানে আড্ডা দিচ্ছে ছেলে, সমস্ত ছেলে পেলে বসে আড্ডা দিচ্ছে। ও ফেসবুক, প্রত্যেকের মোবাইল ফেসবুক, ফেসবুক খুলে ফেসবুকে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ও একটি মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেয়েটির বাড়ি হচ্ছে ত্রিপুরায়, ত্রিপুরা রাজ্যের বিলুনিয়া বলে একটা জায়গা আছে। ত্রিপুরার তো আগরতলা যেরকম, ঠিক আছে, সেরকম একটা জায়গা আছে বিলুনিয়া, খুব পপুলার নাম। নাম শুনেছেন বিলুনিয়ার? না। আজকের ডেটে বিশেষ করে ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস কি বলবো, বিবাহিত ছেলেকেও চেনা মুশকিল, বিবাহিত মেয়েকেও চেনা মুশকিল সোশ্যাল মিডিয়ার যুগে। ঠিক। না পরে কেউ শাখা, না পরে পলা, না পরে সিঁদুর, ঠিক বলেছে। আর ছেলেদের চিনবে কেমন করে? ঠিক। 2 বছর বাবা বললো আমি ব্যাচেলার, তাই না? বেসিক্যালি মেয়েটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, বিলুনিয়ার যে বললাম মেয়েটি ছিল ম্যারেড। কি হয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মধ্যে, প্রথমে হাই হ্যালো, কমেন্ট, লাইক কমেন্ট শেয়ার যথারীতি করছে, 1 দিন 2 দিন 3 দিন এরকম করে কন্টিনিউয়াসলি 3-4 মাস ধরে কথাবার্তা চলছে। আস্তে আস্তে কথাবার্তা চললে কি হয়, অনেকদিন কথাবার্তা পরে পুরকি জায়গায় মনের মধ্যে, একটু নাম্বারটা চেয়ে দেখি নাম্বারটা দেয় নাকি। হঠাৎ করে ছেলেটি মেয়েটিকে বলেছে, ঠিক আছে, নাম্বার চেয়েছে, নাম্বার দিয়ে দিয়েছে। ছেলেটি কিন্তু তখনও জানতো না যে মেয়েটি বিবাহিত। ছেলেটি তখনও জানতো না যে মেয়েটি বিবাহিত। হঠাৎ করে কি হলো, এরকম করে আরও 3 মাস চলে যায়। হঠাৎ করে গেলো নাম্বার পাওয়ার পর ভিডিও কল, রাতের পর রাত ভিডিও কল, তার দিন রাত 24 ঘন্টা, মানে দোকানে কাজ না থাকলেও ভিডিও কল করতো মেয়েটিকে।
ভাবতেছে খুব ভালো গল্প বলছি, এটা করছে সেটা করছে, ঠিক আছে। সেরকম করে সে মেয়েটি কখনো বুঝতে দেয়নি সে ম্যারেড, তার একটা বাচ্চা আছে। ও কি করলো, গত এরকম করে 1 বছর চলে গেল। 1 বছর চলে যাওয়ার পর ছেলেটি হঠাৎ করে একদিন মেয়েটিকে বলছে, কি হয়, ছেলের বয়স হয়ে যাচ্ছে, এখন বিয়ে করতে সবারই মন চায়, প্রেম করছে, 1 বছর হয়ে গেল প্রেম করে ফেলেছি, এবার তো বিয়ে করবো। মানে সে 3 দিনের প্রেমে বিয়ে হচ্ছে, আর 1 বছর প্রেম করে, মানে অনেক ধৈর্য ছেলেটি, তাই কি বলেন? ঠিকই। কারণ 6 মাসের প্রেমে, 3 মাসের প্রেমে মানুষের বিয়ে করে ফেলেছে, 1 বছর প্রেম করেছে, অনেক ধৈর্য বলতে হবে। মেয়েটি একদিন বলছে, অনেক তো প্রেম করলাম, এখন বিয়ে করি চলো। মেয়েটি বললো, হ্যাঁ বিয়ে করব, তুমি একবার মানে এসে ঘুরে যাও। ছেলেটিকে মেয়েটি ডেকেছে। ছেলের পুরকানে কি, ও একদিন রাত্রে করে, দেখেন ত্রিপুরা যাওয়ার জন্য যদি আমরা কোচবিহার থেকে দেখি, একটাই রুট, ট্রেন রুট ছাড়া কোনো রুট নেই। সে যথারীতি সম্ভবত কোনো এক সপ্তাহে শনিবার না শুক্রবার দিন রাতে উইকলি যে ট্রেন আছে যেটা শিয়ালদা থেকে যায় কাঞ্চনজঙ্ঘা, রাত্রে করে ওর বাড়ির থেকে কাছাকাছি চেম্বার মানে স্টেশন হচ্ছে গিয়ে নিউ কোচবিহার। সে যথারীতি সেজে পেরে একদম পকেটে পয়সা করে নিয়ে দোকান বন্ধ করে ঘুরতে যাচ্ছি, বাড়ির লোকে বলছে আমি ঘুরতে যাচ্ছি। তাকে তো বাড়ির লোক কিন্তু কেউ জানে না, বাড়ির লোকে বলছে ঘুরতে যাচ্ছি, ত্রিপুরা যাব, ত্রিপুরাতে একটা খুব সুন্দর মন্দির আছে, মাতার বাড়ি, উদয়পুর, ত্রিপুরা সুন্দরী মন্দির, দেখেছেন কি? নাম শুনেছি, হ্যাঁ, যাই। মাতার বাড়ি বলে কিন্তু ওখানে, ঠিক আছে, লোকালের মাতার বাড়ি বলে। ত্রিপুরা সুন্দরী মন্দির পুজো দিতে যাবো। বাড়ির লোক জিজ্ঞেস করে, তুই কামাখ্যা ছেড়ে, আমাদের এখানে সবাই কামাখ্যা যায়, কামাখ্যা ছেড়ে ত্রিপুরা যাবি পুজো দিতে? হ্যাঁ যা। কাকে নিয়ে যাবে? কই না, একাই যাবো, একাই যাবো। ও দিব্যি সেজে গুজে এবং এবং ফাঙ্কি জিন্স কিনেছে, চশমা চুল ফুল কেটে একদম ফ্যান মেরে বাড়ি থেকে একদম পুরো ফান্ডা মেরে, বাবু একদম রিজার্ভেশনে বসে এসিতে করে ও যাচ্ছে। 1.5 দিন যাওয়ার পর, 1.5 দিন লাগে, ও আগরতলায় পৌঁছালো। আগরতলা থেকে বিলুনিয়া অনেকটা দূর আছে। আবার লোকাল ট্রেন, লোকাল ট্রেন মানে আবার ওখানে আবার এই কলকাতার মতো কিন্তু লোকাল ট্রেন নেই। তার মানে কি ধরনের ট্রেন? মানে এক্সপ্রেসই আছে কিন্তু এক্সপ্রেস ট্রেন, এক্সপ্রেস লোকাল, হ্যাঁ এক্সপ্রেস লোকাল, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে এক্সপ্রেস পেরেছি। উত্তরবঙ্গে যেটা চলে এক্সপ্রেস হ্যাঁ লোকাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টারসিটি এরকম ট্রেন, ঠিক আছে। হুম হুম হুম। বা 1-2টা লোকাল, মানে কলকাতার দিকে যে পুরোনো দিনে যে ট্রেনগুলো ছিল, যেগুলো আইসিএফ কোচ, সেগুলোকে লোকাল ট্রেন বলা হয়, ঠিক আছে। এরকম একটা নাগাল্যান্ডের একটা জায়গা, তাহলে একটা ট্রেনের গল্প বলতে বলি, নাগাল্যান্ডের একটা জায়গা আছে, লামডিং নাম শুনেছেন? না, ঠিক অতটা আমি কারণ আমার বাড়ির কাছে খুব কাছাকাছি লামডিং। লামডিং থেকে যদি কখনো আপনি নাগাল্যান্ড যান, একটা ট্রেন আছে, সেটা লোকাল ট্রেন। সেখানে আছে মানে কন্ডাক্টর আছে ট্রেনে, কন্ডাক্টর শুনেছেন কখনো? মানে হ্যাঁ, মানে বহুদিন পর আমি আমি এক্সপ্রেসে যাই, ঠিক আছে। আমি বললাম যে লোকাল একদিন যাব, আমি আর দাদা এক বন্ধু, যে লোকালে আমরা নাগাল্যান্ড যাবো। আমাদের আগে নাগাল্যান্ড মানে আমাদেরকে খুব ভালো লাগতো, বলেছিলাম একটা বলেছিলেন পডকাস্টে। হ্যাঁ, যে নাগাল্যান্ডে ওই মায়াংয়ের যখন পডকাস্ট করেছিলাম তখন নিশ্চয়ই বলেছিলাম যে ওই যখন ভীম ওরা যে পাশাগুলো খেলেছিল, সেই পাশাগুলো যে রাখা আছে নাগাল্যান্ড ডিমাপুরে এয়ারপোর্টের ওখানে, সে পার্কে আমরা ঘুরতে যেতাম। সেই সুন্দর জায়গা, ঠিক আছে, অনেক কিছু এখান থেকে কালেক্ট করা যেত, মানে ওগুলো ঐতিহ্য, অনেক কিছু কালেক্ট, আর আমাদের কাজকর্ম থাকতো। আমরা যাচ্ছিলাম, এটা 2018 ঘটনা। তখন ভাবে আস্তে আস্তে আমি এই জগতে মাত্র আসছি, মানে পা দিচ্ছি। হ্যাঁ, আমরা উঠলাম, উঠে আচমকা অবাক, এই টাকা দে, এরকম করে সুড়সুড়ি দিচ্ছে, দেখি এরকম কোন আমাকে ট্রেনে দাদা যাচ্ছে, এই ট্রেনে কন্ডাক্টর উঠেছে, ট্রেনে কন্ডাক্টর, আমি ট্রেনে কন্ডাক্টর, ট্রেনের কন্ডাক্টর, কালো কোট পরা কন্ডাক্টর। টিটি তো তাহলে। হ্যাঁ, মানে ওই টিটি তো, মানে ওই কোটটা ওর ঠাকুরদার আমলে মনে হয় কিনেছিল, বা ঠাকুরদার আমলের কোট, মানে পকেটগুলো ঝুলে গেছে, পান মুখের মধ্যে পান খাচ্ছে, পান দেখ, পান মুখে ঠুসে দিল, ঠুসে দিয়ে পকেটে নিয়ে ও দেখি 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা, গরু ছাগল যে যা পাচ্ছে তাই। ঘোড়ার বাচ্চা নিয়ে উঠে গেছে একজন, ঘোড়ার বাচ্চা এত বড় হয়, ঘাসের বস্তা, পটলের বস্তা, যে যেটা পাচ্ছে, কচু শাক, ঠিক আছে, কুকুর ছাগল ভেড়া সব নিয়ে উঠতেছে। আমি কি ট্রেনে উঠলাম রে, কোনো মতো গিয়ে লাস্টে নামার সময় নামতেছি, একটা লোক 6টা মুরগি হাতে করে নিয়ে নামতেছে, আমি কই যাবা,
আর ডিমাপুরে গেলে ডিমাপুরের স্টেশনের উল্টো দিকে একটা মার্কেট আছে, নাম হচ্ছে মুরগি বাজার। মুরগি বাজার, ঠিক আছে। আমাকে মুরগি নিয়ে কই যাচ্ছে, আমরাও যাচ্ছি, আমাদের পিছন পিছন যাচ্ছে। পরে দাদারে জিজ্ঞাসা করলাম, আমরা থাকবো কোথায়? কয় কি, যে জায়গায় যাচ্ছিস তার পাশেই হচ্ছে মুরগি বাজার, ওর জন্য লোকটা মুরগি নিয়ে যাচ্ছে। তাহলে ওইসব সাইডে ট্রেনেও কন্ডাক্টর দেখা যায়। ছেলেটি যথারীতি 1.5 দিন যাওয়ার পর ও পৌঁছে যায় বিলুনিয়া। ও থাকে হচ্ছে আগরতলাতেই থাকে, মেয়ের সাথে দেখা করতে যাবে কোনো একটা হোটেলে, ভালো একটা হোটেলে। আগরতলা একটা পপুলার হোটেল আছে সিটি সেন্টার। আগরতলা খুব সিটি সেন্টার, শপিং মল না কিন্তু, হোটেল, হোটেল সিটি সেন্টার। প্রায় 2,500-3,000 টাকা ভাড়া রুমের, একটা রুমের, লাক্সারিয়াস রুম। মেয়েটি ছেলেটির সাথে দেখা করার জন্য, ছেলেটি মনে হয় যেতে চেয়েছিল, মেয়েটি বলছে আমি আসছি। বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কি হয়, সিনেমা দেখতে যায়, দেখা করতে গেছে, সিনেমা দেখতে যায়, হাত ধরে ঘুরে বেড়ায়, নানা রকম জায়গায় ঘুরেছে ফিরেছে। তাও ছেলেটি বুঝতে পারেনি যে মেয়েটি ম্যারিড, বুঝতে দেয়নি মেয়েটির একটা বাচ্চা আছে। ও ঘুরে ফিরে 3 দিনের মতো ছিল, 3 দিন ঘুরেছে ফিরেছে, মেয়েকে মিনিমাম 5-6 হাজার টাকা ড্রেস কিনে দিয়েছে। কি হয়, দেখা করতে গিয়েছি, ড্রেস কিনে দেবো, ঘড়ি কিনে দেবো, ব্যাগ কিনে দেবো, জুতো কিনে দেবো, এটাই তো প্রত্যেকের মনে একটা আশা থাকে, আমি আমার গার্লফ্রেন্ডকে মনের মতো করে সাজিয়ে দিয়ে আসবো। যথারীতি প্রেম টেম করে ঘুরে ফিরে দেখা সাক্ষাৎ করে সিনেমা দেখা এটা ওটা করে ছেলেটি চলে আসে। চলে আসার দিন মেয়েটি আমার স্টেশনে তুলে দিতে এসছে। তুলে দেওয়ার সময় ছেলেটি বলছে, তাহলে বাড়ি গিয়ে বাড়িতে কথা বলি, তো বিয়ের কথা কি আগাবো? কয় দাঁড়াও, দাঁড়া কিসের, মেয়েটি খালি এড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম করে আরও 2 মাস চলে গেল। 2 মাস পর আবার ছেলেটি গিয়েছে যথারীতি, আবার সে ঘুরেছে ফিরেছে। তখন কি করলো ছেলেটি, মেয়েটিকে বলছে, এবার তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি আর আসবো না। মেয়েটি দেখা করতে এসেছিল বাড়ি থেকে, ছেলেটি কি করে মেয়েটিকে নিয়ে চলে আসে। কি করবে, কিভাবে আসবে, মেয়েটিকে বলেছে তোমার আধার কার্ড দাও, ফ্লাইটে চলে যাবো। কারণ আপনার ত্রিপুরা থেকে গুয়াহাটির ফ্লাইটের ভাড়া 1800 টাকা, 1900 টাকা, বেশি ভাড়া না কিন্তু, 40 মিনিট 42 মিনিটের জার্নি। মানে উঠলো, এই ফ্লাইটটা উঠলো আর ফ্লাইটটা নামলো, মানে সোজা হইলো আর নেমে পড়লো, গল্প শেষ। কারণ এরকম এই দূর হইতে কিন্তু 40-42 মিনিট চলে যায়। যখন মেয়েটিকে বলে তোমার আধার কার্ড, এখন এন্ট্রি করতে গেলো আধার কার্ড লাগে, মেয়ে আধার কার্ড দিচ্ছে, কয় আমার আধার কার্ডটা তো আনা হয়নি, তাহলে ফ্লাইটে যাবো করে। যথারীতি তারা কি করলো, তারা বাসে করে শিলং আসে, ত্রিপুরা থেকে শিলং আসে বাসে করে, কোনো একটা রুট আছে। শিলং এসে শিলং থেকে শিলিগুড়ি নাইট সুপার অ্যাভেলেবেল, শিলং শিলিগুড়ি বাস ধরে ওরা চলে আসে হচ্ছে গিয়ে আপনার 12বিশাতে, মানে সংকোচ বললাম না, শ্রীরামপুর বর্ডার থেকে একটু আগালে 12বিশা, ঠিক আছে। 12বিশাতে নেমে যায়। নেমে যাওয়ার পর মধ্যরাত্রে নেমেছে, ওই সময় তো আর বাড়ি যেতে পারবে না আছে ডকুমেন্টস, হোটেলে থাকতে গেলে তো ডকুমেন্টস লাগবে। ওই কি হয়, বড় ধাবা, যেরকম এদিকে যে শিলিগুড়ি যাওয়ার সময় কৃষ্ণনগরে একটা হোটেলে দাঁড়ায় শঙ্কর, বিশাল বড় হোটেল দেখবেন, সেম ওখানে একটা আছে, ঠিক আছে। ওটা নাম হচ্ছে কি সংকোচ ভ্যালি, বিশাল বড় স্টার ক্যাটাগরির, একসাথে 30টা বাস লাগতে পারে। 30টা যদি ভোলো বাস লাগে তাও খাওয়া শেষ হবে না, এত ক্যাপাসিটি, একসাথে 150টা বাথরুম। আর আমার তো প্রত্যেকটা বাসেই, আমি তো যেভাবে চলি, আমার খাওয়া দাওয়া ফ্রি, কম কস্ট পাই। হঠাৎ এরকম করে চলে গেল। মেয়ের বাড়িতে কিন্তু মেয়ে যে পালিয়ে গেছে খোঁজাখুঁজি শুরু হয়েছে। মেয়ে কোথায় গেল, মেয়ের মোবাইল সুইচ অফ। ওটা বাচ্চা আছে 4 বছর না 5 বছরে, বাচ্চারা কান্নাকাটি করছে। আর মেয়ের বর সম্ভবত হায়দ্রাবাদ না তেলেঙ্গানাতে কাজ করতো, ওই না পরিযায়ী শ্রমিক, কারণ ওদের কিন্তু কাজকর্ম নেই এত। এখন বিয়ে করে বউকে রেখে যাওয়া সমস্যা, যদি বউয়ের কাছে স্মার্টফোন থাকে, স্মার্টফোনের দরকার হয় না। আমি দাদুর মুখে শুনতাম ছোটবেলায় ল্যান্ড ফোন দিয়ে প্রেম করে চলে গেছে, চিঠি দিয়ে প্রেম করে চলে গেছে, আর তো স্মার্টফোন সবাই পারে। আমাদের বাড়িতে আগে যখন ল্যান্ড ফোন ছিল, আমার জেঠু ছিল, ঠিক আছে, জেঠুর ধর্মকে ছিল, মানে মোবাইল রিচার্জ করে মানুষকে দিত, ল্যান্ডলাইন,
ওই 1 টাকা ঢুকালে ফোন করা যেত, একটা বাড়ির সামনে একটা রেখে দিয়েছে। আমি কই সবাই এসে, আমি ছোটবেলায় বলি সবাই এসে না প্রেম করে মোবাইল দিয়ে, ওই মোবাইল দিয়ে তুমি এটা দাও কেন? করুক রে বাবা। লাস্টে একদিন জেঠি কি করেছে, ওই দা দিয়ে তার কেটে ওই ওই পিসিওর যে বুথের যে হলুদ বাক্সটা ওটা নিয়ে ঘরে রেখে দিয়েছি, এখনো ঘরে আছে, খুচরো পয়সা জমা ওটার মধ্যে এখন। দেখুন আমাদের পাহাড়ি অঞ্চলে দিয়ে পাবলিক মানে যে যা পারে তাই করে। মেয়েটি চলে আসে, ভোরবেলা নেমেছে, ওখানে ছিল সকালবেলায়, কি সকালবেলা আমাদের বাস ধরা যায়, বারোইসার থেকে মাথাভাঙার বাস পাওয়া যায়, এনবিএসটিসি, এখানে যেমন এসবিএসটিসি কলকাতা, এখন এনবিএসটিসি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম, যেটা শিলিগুড়িতে চলে। তারা সকালবেলা বাস ধরলো, ছেলেটি মেয়েটি বাস ধরে চলে আসে কোচবিহারে। কোচবিহারে চলে আসার পর কোচবিহারতে বাস ধরলে বা অটো ধরলে দিনাটা চলে গেল। বাড়ি যাওয়ার পর ওইদিকে মানে এক বাড়িতে বউ নিয়ে আসছে, মানে এলাকায় ঢেরা পিটানো হতো না আগের দিনে, জমিদার বাড়িতে ঢেরা পিটাচ্ছে, ঢেরা পিটানোর মতো ও বউ নিয়ে এসছে। বউ দেখার কি তাল, সবাই বউ দেখতে আসছে, আর ছেলের বাবা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই মিষ্টি প্রায় 200-250 মিষ্টি খেয়ে ফেলে পাবলিক, মিষ্টি খাচ্ছে, চা খাচ্ছে, এ আসছে সে আসছে, ছেলে বউ নিয়ে এসছে, ব্যাপারই আলাদা। বউ নিয়ে এসছে, মিষ্টি খাওয়া দাওয়া চলছে। ছেলেটি বিয়ে করবে এখন, এরকম করে 2-3 দিন যাওয়ার পর এখন বিয়ে করবে। এখন একটা সমর্থ মেয়েকে, মেয়ে তো বলেনি যে বিবাহিত, একটা সমর্থ মেয়েকে বিয়ে না করে গ্রামে তো কেউ রাখতে দেবে না। একটা ছেলে কলকাতায় লিভিনে থাকতে পারে, লিভ লিভ টুগেদার, একজনে যে যেটা বলে লিভ ইন রিলেশনশিপ, কত কিছু নাম থাকতে পারে, কিন্তু ওটা তো কোচবিহার বা উত্তরবঙ্গ তত এরিয়া না। যথারীতি মেয়ের বাড়িতে কথা চলছে, এখন কি করা হয়, মোবাইল ট্রেস করে। স্বাভাবিক। ওরা মেয়ের বাড়ি থেকে থানাতে যখন যায়, ওর মোবাইলের লাস্ট লোকেশন পাওয়া যায়, ঠিক আছে, কেমন করে ওর চ্যাট হিস্ট্রি বের করে ফেলে, কেমন করে মেয়েটির চ্যাট হিস্ট্রি, ঠিক আছে, ছেলেটির নাম্বার জোগাড় করে, ঠিক আছে, ছেলেটির বাড়ি কোথায় কেমন করে জেনে ফেলেছে, কোচবিহারে। ওরা কি করলো, ওখান থেকে ওরা ফ্লাইটে করে চলে আসে, গুয়াহাটি থেকে ট্রেনে করে, গুয়াহাটি থেকে 2.5 ঘন্টা লাগে কোচবিহার। ওরা চলে আসে বিয়ের দিনই উপস্থিত, একদম বিয়ে হবে কোচবিহার, কোনো একটা মন্দিরে বিয়ে হবে, একদম মন্দিরে উপস্থিত। মেয়ের বাচ্চাটা, ওই মেয়েটার বাচ্চাটা, মেয়ের ভাই, আর মেয়ের সম্ভবত শ্বশুর আর দেওর। মেয়ে অস্বীকার, এই বাচ্চা আমার না। যখন এসে বলে আপনি ছেলেটাকে জিজ্ঞাসা, তুমি যে প্রেম করেছো, মেয়ের যে একটা বাচ্চা আছে তুমি জানো? বাচ্চা তো বিয়ে হয়নি, তো কুমারী, ব্যাচেলার। আর মেয়েটা যে তোমার থেকে 5 বছরের বড়, তুমি জানো? ছেলেটার বয়স তখন 25 সামথিং, মেয়েটার বয়স তখন 31 বছর। তুমি কি জানো যে মেয়েটা এক বাচ্চার মা, তোমার থেকে বয়সে বেশি? কয় না তো, মেয়ে তোমার সমবয়স্ক। ডকুমেন্টস দেখাতে বলো, তো ফাপড়ে পড়ে গেল। আর মন্দিরে বিয়ে করতে গেলে ডকুমেন্টস লাগে এখন প্রত্যেকটা মন্দিরে, মেয়ে তো ডকুমেন্টস দেখাতে পারছে না। অনেক চিল্লাহাল্লার করার পর মোবাইলে ছবি বের করে দেখায়, কি হয়, আধার কার্ডে কি থাকে, ডেট অফ বার্থ সব কিছুই। ডেট অফ বার্থ থাকে, সবই থাকে, বাবার নাম থাকে বা স্বামীর নাম থাকে। কি হয়, যারা বিয়ে হয়নি তাদের তো বাবার নাম থাকে, ঠিক আছে, মেয়েটির আধার কার্ডে স্বামীর নাম লেখা আছে, আধার কার্ডে স্বামীর নাম অমুক। এই তো লাফড়া লেগে গেল। বিয়ে আর কি সেরকম, ওন বিশাল কেঁচাও। মেয়েকে ছেলে 2টা চড় মেরেছে, চড় মারার পর আরো ওয়েদার গরম হয়ে গেছে, বিয়ে টিয়ে মা যা মানে কি হয়, রাগ উঠলে পাঞ্জাবি ছিঁড়ে মালা ফালা, বিয়ে করতে সেজে গুজে গেছে, টোপর ঢেল মানে ফেলে ঠেলে দিয়ে মালা ফালা ছিঁড়ে, তো মানে ইয়ের শক্তি চলে এসছে, হনুমানের শক্তি, ছিঁড়ে ফেলে দিয়ে চিল্লাহাল্লা করছে, এটা কি ঠিক, আমাকে ঠকানো হলো, এটা হলো সেটা হলো। পরে একটা লোক এসে, ওই থাকে না কিছু পাড়ার কাকু, কিছু সময় ভালো উপদেশ দিয়ে ফেলে, আরে তোকে কি ঠকাবে, তুই তো নিজে ঠকেছিস, তুই প্রেম করেছিস নিজেই, মানে সারা বছর ভালো বলে না, আজকে একটা লাস্ট মুমেন্টে এসে ভালো কথা বলে দিয়েছে, আরে তোকে কে ঠকাবে, তুই তো নিজেই ঠকেছিস।
এরকম করে বিয়ে স্টপ, বিয়ে করবে না, ঠিক আছে। এখন ছেলের বাড়ির লোক বললো ঠিক আছে একটা মীমাংসায় বসা যাক, আপনারাও আসুন, কোনো বিয়ে শাদী হচ্ছে না, আপনারা আসুন আমাদের বাড়িতে চলুন, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, ঠিক আছে। ওরা কি করলো, এদিক ওদিক লোকজন আর ওদেরও কোনো মানে লোক আত্মীয় স্বজন ছিল কোচবিহারে বা শিলিগুড়িতে, তাদেরকেও ডাকে মেয়ের বাড়ির, তারাও যায়। বুঝতেই পারে কেলানিও খেতে হতে পারে, সবার কিন্তু একটা পিঠ বাঁচানোর জন্য ব্যবস্থা করে, পিঠ বাঁচানোর জন্য যথারীতি যায়। আর মেয়ে খালি বকেই যাচ্ছে, এটা না ওটা না, ঠিক আছে। লাস্টে 2 দিন পর বিচারে বসলো, ঠিক আছে। ছেলেকে জিজ্ঞাসা করলো, ছেলে কি তুমি কি করবো? ছেলে বলছে আমি আর বিয়ে করবো না। ছেলে বলছে আমি বিয়ে করবো না। মেয়ে বলছে বিয়ে না করলে 2 লাখ টাকা ড্যামারেজ দিতে হবে, এটা হয়েছে সেটা হয়েছে, এই করেছে সেই করেছে, না না, মেয়ে দেখেন, মেয়েদের এক্সকিউজ, মেয়েদের আইন, গভর্নমেন্ট এখন মেয়েদের, ঠিক আছে, সব মেয়েদের জন্য সমস্ত আইন। এই ছেলে তো পড়ে গেলো ফাপড়ে। সেই দিনই আমার সম্ভবত চেম্বার ছিল কোচবিহারে, যথারীতি কেমন করে আমার রেফারেন্স পেয়ে যায়, রেফারেন্স পেয়ে সেদিনই আমার সাথে ছেলেরা যোগাযোগ করে যে দাদা আমি এই বিষয় বৃত্তান্ত, তখন আমার কাছে পুরো খোলসা হলো যে এই বিষয় বৃত্তান্ত বলছে যে কি করা যায়। আমি বললাম তুই বাঁচতে চাস, ক লাখ টাকা তোকে চাইছে, বা 2 লাখ টাকা, বললো এই জিনিস লাগবে, এই খরচা আছে। ঠিক আছে, আমি বললাম তোর বাড়ির ওদিকে শ্মশান আছে? ও বললো ভিতরে একটা তোরসা নদীর পারে, তোরসা নদী তো নিশ্চয়ই নাম শুনেছেন, তোরসা নদীর পারে কিন্তু খুব পপুলার শ্মশান আছে, ডেঞ্জারাস শ্মশান আছে কোচবিহারে। ওরে নিয়ে আমি বললাম তুই জিনিসপত্র নিয়ে মেয়ের বাড়ির লোকের থাকতে বল, আর রাতে চল, আর তোর বন্ধুকে নিয়ে আসবি, 3জন গিয়ে কাজ করে দিয়ে আসবি। যথারীতি কাজ করে দিয়েছি, তো চুপচাপ কাজ। আমি এখন বললাম যে বাড়িতে গিয়ে ওর বন্ধুকে শিখিয়ে দিলাম, এই দে না বলবি, হ্যাঁ তোমাকে বিয়েই করবো, ঠিক আছে, তুমি যখন চাচ্ছ বিয়ে করতে, তোমাকে বিয়েই করবো, তুমি বাড়ি চলে যাও, 3 মাস পরে বিয়ে করবো, তোমার বাচ্চা কাচ্চা নিয়েই বিয়ে করবো। এই যে মেয়েটি বাড়ি গেল, যাওয়ার পর ছেলেটিকে ভুললো, আজও বললো কালো ভুললো, এরকম কাজ করেছিলাম যাতে ওর মাইন্ডসেট এদিক থেকে ঘুরে যায়। ছেলের মেয়েটির যে শ্বশুরমশাই ছিল আর ওর ভাইকে, মেয়ের ভাইটিকে আমি ডাইরেক্ট বুঝিয়ে দিয়েছিলাম, এমন আমার সাথে কথা বলে দেবেন, সুন্দর বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে আপনারা বাড়ি নিয়ে যান, ভুলিয়ে ভালিয়ে, তারপর আস্তে আস্তে দেবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ যথারীতি মেয়ে 2 লাখ টাকাও চাওয়ার হলো না, বিয়ের স্বপ্ন মাঠে মারা গেল, আস্তে আস্তে সব। এর জন্য বলি পরকিয়া যে জিনিস, ডেঞ্জারাস জিনিস, তাহলে পরকিয়া কোথায় কি দাঁড়াবে? তো ছেলেটা তো মানে ফেসে গেল, ছেলেটা মানে ফাঁসি দেওয়া হয় ছেলেটাকে, ছেলেটা তো কোনো আইডিয়াই ছিল না, ছেলেটার আইডিয়া ছিল না, ভালোবাসার মমতে সেও রাজি হয়েছে। আরে ভালোবাসার জন্য সে কোথা থেকে কোথায় চলে গেছে, কোথায় কোচবিহার, কোথায় তো কোনো দোষই নেই এখানে বলতে গেলে। এর জন্যই ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না, পরকিয়া বুঝবে লোকে যে পরকিয়া। এর জন্য সোশ্যাল মিডিয়া, পরকিয়া করার আগে 10 বার ভাবতে হবে, সোশ্যাল মিডিয়ার সাথে বন্ধুত্ব করার আগে। ঠিকই। মেয়ে আছে অপরদিকে, আমি এদিকে বসে আছি, অপরদিকে মেয়ে আছে, হাই লিখে দিলাম, হাই হ্যালো কথা বলতে বলতে নাম্বার নিয়ে নিলাম, অনেক ভাবনা চিন্তা করে। তারপর আমি ওকে বললাম যে চুপচাপ থাক, 1 মাস চুপচাপ থাকবি, কোনো যোগাযোগ করবি না, সব সাইলেন্ট। ছেলেটিকে বলেছে আর তোর বিয়ে আরো 3 বছর দেরি আছে, এখনো বিয়ে হয়নি, এখন চুপচাপ দোকানদারি করতেছে। ভাই তুই দোকানদারের লোক, দোকানদারে থাক, অনেক অনেক ভালো আছিস, সুস্থ থাক। ওর ফ্যামিলিকেও বুঝিয়ে দিয়েছি, মেয়ের ফ্যামিলিকেও বুঝিয়ে দিয়েছি, একে নিয়ে চলে যান, তারপরে তো নিস্তব্ধ। এই জন্য পরকীয়া এরকম বহু কেস ক্ষেত্রে টাকার জন্য লাস্টে মেয়ে উল্টে যায়, টাকা মানে লাস্টে কিছু হচ্ছে না, টাকা দাও, এটাই তো সব, এটাই তো সিস্টেম। লাস্টে কিছু না হলে কাটমানি দাও, ঘুষ দাও, কোথায় দিতে হচ্ছে ঠিক না, লাস্টে কিছু না হলে ঘুষ, এটা ঘুষ বলা যায়, টেবিলের তলা দিয়ে দাও ঘুষ। উফ বাপ রে বাপ, থ্যাংক ইউ সো মাচ। আজকের এই 3টে ঘটনা আলাদাই ছিল, লাস্টের ঘটনাটা সবচেয়ে লেভেলের ঘটনা ছিল, মানে যে কেউ শুনলে অনেকে দেখো এরকম। আমরা যদি স্কুটনি করতে বেরোই, ঠিক আছে, বাড়ি বাড়ি যদি জনগণনা করে স্কুটনি করি, মিনিমাম প্রত্যেকটা শহরে 5টা 10টা করে পাওয়া যাবে এরকম কেস খেয়ে বসে আছে। মানুষ লোক লজ্জার ভয়ে বলতে পারছে না। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই এত সুন্দর করে আপনি 3টে ঘটনা, এত যাই হোক, আমার লাস্টেরটা হেভি ছিল। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও জিৎ শাস্ত্রী এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার।